প্লিজ ভাই, বোঝার চেষ্টা করো, আমার তোমাকে খুব প্রয়োজন। এটা সম্ভব নয় লামিয়া। কেন সম্ভব নয়? কারণ তুমি চেয়ারম্যান সাহেবের মেয়ে, আর আমি একজন সাধারণ রাখাল। তাতে কি হয়েছে? তাতে অনেক কিছু লামিয়া, অনেক কিছু। আমি কোনো সিনেমার ডায়লগ দিচ্ছি না, কিন্তু তুমি ভেবে দেখো, তোমার আমার সম্পর্ক তোমার বাবা বা পরিবার কখনো মেনে নেবে না। তখন কি করবে? তখন তখন আমি তোমার হাত ধরে পালিয়ে যাব। ফাহিম হালকা হেসে বলল, এটা সিনেমা না, আর এটা তোমার আবেগের বয়স। নিজেকে সামনে রাখো, বুঝলে? এই বয়সে মেয়েরা অনেক ভুল করে। আমার মনে হয় না আমি কোনো ভুল করছি। কাউকে ভালোবাসা ভুল নয়। আবার ভালোবেসে সকল প্রতিকূল পরিস্থিতিতে সঙ্গীর হাত ধরে রাখাটাও খুব একটা সহজ নয় লামিয়া। বলতে বলতে ফাহিম বসা থেকে উঠে দাঁড়ালো। তার গন্তব্য এখন নিজের বাড়ি। সে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো, তখনই তাকে আবার পেছন থেকে ডাকলো লামিয়া। বলল, দাঁড়াও ফাহিম, আমাকে আমার উত্তরটা দিয়ে যাও। ফাহিম না থেমে সামনে এগোতে এগোতে বলল, আমি উত্তর দিয়ে দিয়েছি, এর বাইরে আমি আর কিছুই করতে পারবো না। ধীরে ধীরে ফাহিমের ছায়াটাও মিলিয়ে গেল, আর লামিয়া সে ঠায় দাঁড়িয়েই আছে ফাহিমের যাওয়ার দিকে তাকিয়ে। আজ অনেক আশা নিয়ে ফাহিমের কাছে এসেছিল সে। ভাবতে পারেনি এভাবে খালি হাতে ফিরে যেতে হবে। লামিয়া শিকদার হলো হাসান শিকদারের একমাত্র আদরের মেয়ে। হাসান শিকদারের দুই ছেলে মেয়ে, বড় ছেলে ইকবাল শিকদার আর তার ছোট হচ্ছে লামিয়া শিকদার। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে বড় ভাই ইকবাল আর বাবা পরম যত্নে মানুষ করেছে। কোনো দিন তার কোনো চাওয়া অপূর্ণ রাখেনি, আর সেও কখনো বাবা ভাইয়ার কথার বাইরে চলেনি। কিন্তু আজ কেন যেন তার এই কথাগুলো ভুলে যেতে ইচ্ছা করলো। লামিয়া সবসময় ফাহিমকে দেখে, তার আচার আচরণ, বিশেষ করে কথা বলার স্টাইল, যা অন্য কেউ লেখাপড়া জানা শিক্ষিত ছেলেরাও পারে না। আর ফাহিমের এই গুণটাই তাকে পাগল করেছে। ফাহিম গ্রামের একজন সহজ সরল ছেলে। মা বাবা আর ছোট্ট বোনকে নিয়ে তার হাসিখুশি পরিবার। বাবা গ্রামের একজন সাধারণ কৃষক। ফাহিম চেয়ারম্যানের কাছে রাখালের কাজ করে, আর ওখান থেকে লামিয়ার সঙ্গে তার দেখা। এমনটা নয় যে সে লামিয়াকে পছন্দ করে না, সেও লামিয়াকে মনে মনে ভালোবাসে, কিন্তু সে মনে করে ভালোবাসা গরিবের জন্য নয়। আজ যখন লামিয়া নিজে থেকে তাকে নিজের মনের কথা বলেছিল, ফাহিম তখন অনেক খুশি হয়েছিল, কিন্তু আফসোস সে এই খুশি লামিয়াকে দেখাতে পারেনি, আর কোনোদিন দেখাতে পারবে বলেও মনে হয় না। ফাহিম বাড়িতে গিয়ে মাকে ডাকলো, মা, মা। কিন্তু কোনো সাড়া এলো না। এটা তার অভ্যেস। সে বাড়িতে এলে সবার আগে তার মায়ের খোঁজ করে। ভেতর থেকে তার ছোট বোন ফারিয়া বেরিয়ে এসে বলল, কিরে মায়ের বাচ্চা ছেলে, এমন চিল্লাচ্ছিস কেন ম্যামা করে? ফাহিম তখন হাত মুখ ধুচ্ছিল। বোনের কথা শুনে বলল, তাতে তোর কি রে? আমার কি? আমি আমার ঘরে পড়ছিলাম, তোর এই ম্যামা করার জন্য আমার পড়ার ডিস্টার্ব হয়েছে। হ্যাঁ, আসছে আমার বিসিএস ক্যাডার। এত পড়াশোনা করে লাভ কি? সেই তো পরীক্ষায় ফেল মেরে বসে থাকবি। আমি কয়বার ফেল করেছি? এখনো করিসনি, তবে করতেও তো পারিস। যখন করি তখন দেখা যাবে। আচ্ছা, এখন এইসব বাদ দে। মা কই? মা খালার বাড়িতে গেছে। তাহলে তুই এক কাজ কর, আমার জন্য ভাত বার, আমি আসছি। হ্যাঁ, সে তো পারতে হবেই। আমাকে তো কাজের লোক পেয়েছিস। না রে, তুই কাজের লোক হতে যাবি কেন? তুই তো আমার একমাত্র আদরের কলিজার টুকরো বোন। হয়েছে, আর হাওয়া দিতে হবে না, হাত মুখ ধুয়ে আয়। লামিয়া যখন মেঠো পথ ছেড়ে বাড়ির দিকে ফিরছিল, তখন তার প্রতিটি পদক্ষেপ যেন এক ভারী বোঝা। ফাহিমের প্রত্যাখ্যানের শব্দগুলো তার কানে বারবার বাজছিল। বাড়ির সদর দরজার কাছে এসে লামিয়া একবার থামলো। বিশাল গেট, বাগান আর সুরক্ষিত দেয়াল, এই সব কিছু যেন তার আর ফাহিমের মধ্যে বিশাল ব্যবধানকে আরও স্পষ্ট করে তুলছিল। একসময় যে আভিজাত্য তার গর্ব ছিল, আজ তা যেন এক অদৃশ্য প্রাচীর হয়ে তার পথ আগলে দাঁড়িয়েছে। দীর্ঘশ্বাস ফেলে লামিয়া ভেতরে ঢুকলো। বাড়ির বৈঠকখানে তখন তার বাবা চেয়ারম্যান হাসান সাহেব আর ভাই ইকবাল বসেছিলেন। হাসান সাহেব আরাম কেদারায় হেলান দিয়ে খবরের কাগজ পড়ছিলেন, আর ইকবাল সোফায় বসে ফোন ঘাঁটছিল। তাদের দুজনের মুখে ছিল আত্মতৃপ্তি আর ক্ষমতার এক অস্ফুট ছাপ। লামিয়ার ধীর পদশব্দ শুনে দুজনে মুখ তুলে তাকালেন। হাসান সাহেব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন, কিরে, কোথায় ছিলি? লামিয়া তাদের দিকে একবার তাকালো, তারপর চোখ নামিয়ে নিল। তার মুখে এক ধরনের বিষণ্ণতা, যা তাদের চোখ এড়ালো না। কোথাও না বাবা।
লামিয়া শান্ত গলায় উত্তর দিল। সে চেষ্টা করলো তার মনের কষ্ট লুকাতে। ইকবাল ফোন থেকে চোখ সরিয়ে লামিয়ার দিকে তাকালো। কি হয়েছে তোর? মুখটা এমন শুকনো লাগছে কেন? কিছু হয়নি। মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তোর মুখ দেখে মনে হচ্ছে তুই খুশি নস। লামিয়া কি বলবে বুঝতে পারছিল না। ফাহিমের কথা তার বাবাকে বলা মানে এক নতুন ঝামেলার সৃষ্টি করা। তাদের বাড়ির সম্মান, প্রতিপত্তি, এগুলোর সামনে তার ব্যক্তিগত অনুভূতিগুলো সবসময় তুচ্ছ মনে হয়েছে। না বাবা, তেমন কিছু না। আজ শরীরটা ভালো লাগছে না। ইকবাল এবার সোফা ছেড়ে উঠে লামিয়ার কাছে এলো। মিথ্যা বলছিস? আমি তোর ভাই, আমি বুঝি কিছু একটা হয়েছে, তাই না? কোনো সমস্যা? ওকে কিছু বলেছে? লামিয়া মাথা নেড়ে বলল, না, কোনো সমস্যা হয়নি। হাসান সাহেব এবার গভীর গলায় বললে, দেখো মা, তুই আমার একমাত্র মেয়ে। আমি চাই তুই সব সময় হাসি খুশি থাক। যদি কিছু হয় তুই আমাদের বলতে পারিস, আমরা তোর পাশে আছি। লামিয়ার চোখে জল এসে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। বাবার এই কথাগুলো শুনে তার মনে হচ্ছিল যদি তারা সত্যিই তার পাশে থাকতো তাহলে হয়তো ফাহিমের সাথে তার ভালোবাসার পথ এতটা বন্ধুর হতো না। কিন্তু সে জানে এই পাশে থাকা শুধুমাত্র তাদের সামাজিক প্রতিপত্তি আর পারিবারিক সম্মানের শর্তে। বাবা, আমি শুধু একটু একা থাকতে চাই। হাসান সাহেব একবার ইকবালের দিকে তাকালেন, তারপর আবার লামিয়ার দিকে। ঠিক আছে, যা বিশ্রাম নে। যদি কিছু মনে হয় আমাকে বা তোর ভাইকে জানাবি। লামিয়া দ্রুত পা চালিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। তার পিছু পিছু ইকবাল একটা সন্দেহ নিয়ে তাকিয়ে রইল। হাসান সাহেব আবার খবরের কাগজ হাতে তুলে নিলেন। তবে তার মনে একটা প্রশ্ন উকি দিচ্ছিল, লামিয়ার এমন মুখ ভার কেন? কিন্তু তিনি তা নিয়ে খুব বেশি মাথা ঘামালেন না। ইকবালকে বললেন, কি মনে হয় ইকবাল? ইকবাল কিছুটা শান্ত হয়ে সোফায় বসে বলল, এমনি মন খারাপ মনে হয়, হয়তো মায়ের কথা মনে পড়ছে। আর ওর থামলো ইকবাল, বাবার মুখের দিকে তাকালো। ওনার মুখটা বেশ চুপসে গেছে। এই বাড়িতে মায়ের কথা আসলে কেউই ঠিক থাকতে পারে না, সবার মন খারাপ হয়েই যায়। হাসান সাহেব খবরের কাগজ রেখে উঠে দাঁড়ালেন। ইকবাল, ফারদিনের কি খবর? ইকবাল উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বাবা, ও শহরে গেছে। আজকে সব মাল কেনা হয়ে যাবে আর কালকে সকালেই রওনা দেবে। ঠিক আছে, ওকে বলে দিও এইবার যেন কোনো ভুল না হয়। জি বাবা। হাসান সাহেবা না দাঁড়িয়ে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। স্ত্রীর কথা মনে পড়তে মনটা বিষণ্ণ হয়ে উঠছে ওনার। একমাত্র ওই মানুষটাই তাকে আর তার পুরো পরিবারটাকে আগলে রাখতো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। ফাহিম সকল গরু বাছুর নিয়ে চেয়ারম্যানের খামারে এলো। ওখানে লামিয়া তার জন্য অপেক্ষা করছিল। ফাহিমকে দেখে লামিয়া ফাহিমের সামনে এসে দাঁড়ালো। এবার তার চোখে আর হতাশা নেই, বরং একটা অদ্ভুত জেদ আর দৃঢ়তা। আমি জানি তুমি কেন আমাকে ফিরিয়ে দিয়েছো, ফাহিম কিছু বলল না, শুধু তার দিকে তাকিয়ে রইল। কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ফাহিম। লামিয়ার কণ্ঠস্বরে এবার কোনো দাপট নেই, বরং এক ধরনের ব্যাকুলতা। আমি জানি সব কঠিন হবে, কিন্তু আমরা একসাথে চেষ্টা করতে পারি না? ফাহিম তার দিকে তাকিয়ে রইল। লামিয়া চোখে সে গভীর ভালোবাসা যা ফাহিমকে বারবার টানছে। তার সরল মনটা এই আবেগ প্রত্যাখ্যান করতে পারছিল না। সে দ্বিধায় ভুগছিল। একদিকে সমাজের ভয়, পরিবারের নিরাপত্তা চিন্তা, অন্যদিকে লামিয়ার জন্য তার নিজের মনের চাপা অনুভূতি। তুমি তুমি কেন বোঝো না? এটা অসম্ভব। ফাহিম আবারও একই কথা বলল। তার কণ্ঠস্বরে এবার আর দৃঢ়তা নেই, বরং একটা দুর্বলতা। যদি অসম্ভব হয়ও, আমরা কি পারবো না এটাকে সম্ভব করতে? তুমি আমার পেছনে কেন পড়ে রয়েছো লামিয়া? তুমি দেখতে সুন্দরী, স্মার্ট একটা মেয়ে। তুমি আমার থেকে হাজার গুণ ভালো ছেলে পাবে। লামিয়া এগিয়ে এসে ফাহিমের চোখে চোখ রেখে মুখে মুচকি হাসি রেখে বলল, তাই তুমি আমাকে এত গভীরভাবে দেখো? লামিয়ার কথায় ফাহিম অপ্রস্তুত হয়ে পড়ল। এটা কি বলতে কি বলে ফেললো? ও তো চেয়েছিল লামিয়াকে বোঝাতে, কিন্তু বোঝাতে গিয়ে নিজের মনের কথা স্বীকার করে ফেললো। লামিয়া এক পা এগিয়ে ফাহিমের হাত ধরলো। তার হাতের উষ্ণতা ফাহিমের শিরায় শিরায় ছড়িয়ে গেল। একটা কোমল ভালোবাসা অনুভব করলো ফাহিম। প্লিজ ফাহিম, আমাকে এভাবে ফিরিয়ে দিও না। আমি আমি হয়তো তোমার থেকে অনেক ভালো ছেলে পাবো, কিন্তু আমার তোমাকেই লাগবে। তোমার সহজ সরল আচরণ, কোনো লোভ না থাকা, এগুলো আমাকে ইমপ্রেস করেছে। আমার বাবা টাকা পয়সা দেখে অনেকেই আমার সাথে চ্যাটিং করে। সে তো তাদের মনে কি আছে আমি তা বুঝতে পারি। ফাহিম লামিয়ার চোখের দিকে তাকালো। তার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল, যা বিষণ্ণতার আড়ালে ঢাকা ছিল। লামিয়ার এই জেদ, এই ভালোবাসা তাকে দুর্বল করে দিচ্ছিল। সে আর নিজেকে আটকাতে পারল না। সমাজের সব ভয়, সব বাধা যেন এক মুহূর্তে তুচ্ছ মনে হলো। ফাহিমের কণ্ঠস্বর নরম হয়ে এলো। নরম কণ্ঠে বলল, লামিয়া, লামিয়া দ্রুত বলল, আমি জানি
আমাদের একসাথে পথ চলা সহজ হবে না, কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই, লুকিয়েই হোক বা যেভাবেই হোক। ফাহিম কিছুক্ষণ চুপ করে রইল। লামিয়ার হাতটা তার হাতে উষ্ণতা ছড়াচ্ছিল। সে অনুভব করলো এই মেয়েটির প্রতি তারও এক গভীর টান তৈরি হচ্ছে। তার সরল মনে লামিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হয়ে গেছে। তাই সে বলল, ভেবে বলছো? হ্যাঁ, ভেবেই বলছি। কখনো কোনো বিপদে পড়লে আমাকে একা ছেড়ে যাবে না? না। কখনো যদি তোমার পরিবারের বিরুদ্ধে যেতে হয়, শক্ত হয়ে আমার পাশে দাঁড়াবে? হ্যাঁ, দাঁড়াবো। তারপর ফাহিম একটু থামলো। তার দৃষ্টি লামিয়ার চোখে স্থির। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর ফাহিম বলল, আমি আমি জানি না কি হবে, যা হবে দেখা যাবে। আমরা একসাথে থাকবো, সব বাধা পেরিয়ে যাব। তাহলে তুমি রাজি? ফাহিম ধীরে ধীরে মাথা নাড়ল। তার মুখে একটা চাপা হাসি ফুটে উঠল। যদি তুমি এত জেদ করো তাহলে আমি কি করতে পারি? লামিয়া আনন্দে ফাহিমকে জড়িয়ে ধরল। ফাহিমও আলতো করে লামিয়াকে জড়িয়ে ধরল। সূর্যাস্তের শেষ আলোয় তাদের এই অপ্রত্যাশিত আলিঙ্গন এক নতুন গল্পের সূচনা করলো। তাদের চোখে ছিল এক নতুন স্বপ্নের ঝলক, এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পথ চলার দৃঢ় প্রতিজ্ঞা। গ্রামের জীবনযাত্রার ছন্দে এক নতুন সুর বাজতে শুরু করেছে লামিয়া আর ফাহিমের লুকোনো ভালোবাসার সুর। তারা যেন এখন দুই অচেনা পাখি, যারা সমাজের উঁচু নিচু প্রাচীর ডিঙিয়ে নিজেদের জন্য এক নতুন পৃথিবী খুঁজে নিয়েছে। সেই পৃথিবীর ঠিকানা গ্রামের নির্জন বাঁশঝাড়ের পেছনে, নদীর শান্ত তীরে, অথবা ফসলের মাঠের আড়ালে। সেদিন ছিল ঝলমলে এক সকাল। সূর্য পূর্ব আকাশে সবেমাত্র উঁকি দিয়েছে, আর তার সোনালি আলোয় ধানের শীষগুলো চিকচিক করছে। গ্রামের মেঠো পথ ধরে লামিয়া হেঁটে আসছিল, তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। গত রাতে ফাহিমের সাথে দেখা হওয়ার পর থেকে তার মনটা ছিল ফুরফুরে। সে জানতো আজ সকালে ফাহিম তার গরু নিয়ে নদীর ধারে আসবে। সেটাই ছিল তাদের গোপন সংকেত। নদীর পাড়ে এসে লামিয়া দেখলো ফাহিম ততক্ষণে চলে এসেছে। সে নদীর জলে গরু নামিয়ে স্নান করাচ্ছিল, আর তার পিঠের উপর সূর্যের আলো ঝলমল করছিল। লামিয়াকে দেখে ফাহিমের মুখে এক ঝলক হাসি খেলে গেল। সে হাত নেড়ে লামিয়াকে কাছে আসার ইশারা করল। লামিয়া ফাহিমের পাশে এসে দাঁড়ালো। নদীর মৃদু স্রোতের শব্দ আর পাখির কলতান ছাড়া আর কোনো শব্দ ছিল না। চারপাশে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ। ফাহিম হাসিমুখে বলল, কি ব্যাপার, এত সকালে চলে এলে যে? ফাহিমের চোখে লামিয়ার প্রতি এক গভীর মুগ্ধতা দেখা গেল। লামিয়া দুষ্টু হেসে বলল, কেন? তোমার বুঝি ভালো লাগছে না? আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আজও বলবে আমাদের এই সম্পর্ক সম্ভব না। ফাহিম গরুটাকে আলতো করে ধাক্কা দিয়ে জলের গভীরে ঠেলে দিল। ধুর পাগলি, ওসব কথা এখন আর মুখে এনো না। লামিয়া ফাহিমের পাশে বসে পড়ল। নদীর শীতল জল তার পায়ের পাতায় ছুঁয়ে গেল। ফাহিমের হাস্যোজ্জ্বল চেহারার মধ্যেও লামিয়া চিন্তার ভাব দেখতে পেল। জিজ্ঞেস করলো, কি হলো? কিছু একটা নিয়ে খুব চিন্তিত মনে হচ্ছে তোমাকে। তাহলে তেমন কিছু না, তবে আমার মাঝে মাঝে খুব ভয় হয় যদি কেউ জেনে যায়। ভয় পেও না, কেউ জানবে না। আর যদি জেনেই যায় তাহলে কি হবে? আমরা তো কাউকে কিছু ভুল করছি না, আমরা তো শুধু একে অপরকে ভালোবাসি। কথাটা বলতে পেরে লামিয়ার মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল। প্রথম দেখায় ফাহিম এই হাসির উপরে ক্রাশ খেয়েছিল। ভাবতে অবাক লাগে, আজকে এই মেয়েটি তার জীবনের একটি অংশ হয়ে গিয়েছে। যে মেয়েটিকে একসময় রূপকথার গল্পের মতো স্বপ্ন মনে হতো, আজ সেই মেয়েটি তার সঙ্গে। ফাহিম বলল, ভালোবাসি, সত্যি? সত্যি। লামিয়া মুখ ভেঙচি কেটে বলল, জানা আছে কত ভালোবাসো। তুমি আমাকে একদমই ভালোবাসো না। কে বলল? আমি বলছি। তোমায় কি বলল? বলেনি কেউ, আমি নিজেই জানি। যদি ভালোবাসতে তাহলে আমাকে প্রথম দিন ফিরিয়ে দিলে কেন? আরে পাগলি, ওই দিন তো আমি আমাদের ভালোর কথা ভেবেই ফিরিয়ে দিয়েছি তোমাকে। তার জন্য আই এম সরি বাবা। লামিয়া ফাহিমের মুখের দিকে তাকিয়ে তার দুই গাল ধরে আলতো করে টেনে দিয়ে ফাহিমের কাঁধে মাথা রাখলো। তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমাকে কখনো ছেড়ে যেও না ফাহিম। কখনো না। তারা কিছুক্ষণ নীরব হয়ে বসে রইল। নদীর বাতাস তাদের চুল ছুঁয়ে যাচ্ছিল। এই নির্জনতা, এই প্রকৃতি যেন তাদের ভালোবাসার নীরব সাক্ষী। লামিয়ার মনে হচ্ছিল এই মুহূর্তগুলোই তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। ফাহিম শান্ত গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা, যখন তোমার আমার কথা মনে পড়ে তখন তুমি কি করো? মুচকি এসে লামিয়া বলল, এই তো তোমার ছবি দেখি আর তোমার কথা ভাবি। আচ্ছা তাই? হুম। আর জানো, এটা করতে আমার অনেক ভালো লাগে। ফাহিম হালকা হাসলো। লামিয়া জিজ্ঞেস করলো, আর তুমি? মুচকি হেসে ফাহিম বলল, আমিও তোমার কথা ভাবি। কিন্তু তোমার কাছে তো আমার ছবিই নেই তাহলে। উত্তরে ফাহিম আবার সেই মন মাতানো হাসি দিয়ে বলল, তোমার কথা মনে করতে আমার কোনো ছবির প্রয়োজন হয় না, বুঝলে মিস লামিয়া।
ফাহিমের এমন হাসিতে লামিয়া আবার তার ওপর লাট্টু হয়ে গেল। এক নজরে তাকিয়ে আছে ফাহিমের দিকে। কি অমায়িক হাসি! ছেলেদের হাসি কি এতটাই মারাত্মক হয়? লামিয়াকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে ফাহিম তার সামনে তুড়ি মেরে বলল। এই যে, এইভাবে তাকিয়েন না। হুঁশে ফিরে লামিয়া বলল, কই আমি তো। থাক থাক, আমি বুঝেছি। দুজনেই হাসতে লাগলো। ফাহিম উঠে মাঠের দিকে যেতে নিলে লামিয়া তাকে ডেকে বলল, আরে আরে, কই যাচ্ছ? ম্যাম, এইভাবে বসে থাকলে আপনার বাবা সব গরু ছাগল চড়ে নিয়ে যাবে, আর আপনার বাবা আমাকে মুরগি বানিয়ে রাখবেন। তাই বলে আমার ডেটিং দেখে তুমি? ডেটিং? তুমি পুচকি মেয়ে, ডেটিং এর কি বোঝো? আমি ডেটিং এর কিছুই বুঝি না। সে তো বুঝোই, বাট এর চেয়ে বেশি সময় আমার কাছে নেই। বলেই ফাহিম নিজের কাজে রওনা দিল। লামিয়া তাকে পেছন থেকে ডাকতে ডাকতে তার পেছন পেছন দৌড় লাগালো। ফাহিম, দাঁড়াও বলছি। গ্রামের নাম শান্তিপুর, কিন্তু এই নামটি যেন কেবলই আনুষ্ঠানিকতা। এখানে শান্তির চেয়েও বেশি কিছু বিরাজ করে চেয়ারম্যান হাসান সাহেবের দাপট। তার কথাতেই গ্রামের প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিটি মানুষ তার এক ইশারায় উঠে বসে। গ্রাম্য সালিশ হোক বা জমি জমার বিবাদ, হাসান সাহেবের রায়ই শেষ কথা। তার বাড়িতে দিনে দুপুরে মানুষের আনাগোনা লেগেই থাকে। সবাই আসে কোনো না কোনো আর্জি নিয়ে, আর ফিরে যায় তার ক্ষমতার দাপটে কুকড়ে। তার বাড়ির বিশাল গেট, তার বাগান আর তার রাশভারী চালচলন সবই যেন গ্রামের মানুষের মনে তার প্রতি এক মিশ্র অনুভূতি জাগিয়ে তোলে, যেখানে শ্রদ্ধা আর ভয়ে হাত ধরাধরি করে চলে। তার এক ডাকে গ্রামের সেরা লোকগুলো ভয়ে কাঁপতে থাকে। সেদিন ছিল ভরা দুপুর। হাসান সাহেব তার বৈঠকখানে বসেছিলেন। চারপাশে কয়েকজন মোড়ল আর গ্রামের গণ্যমান্য ব্যক্তি। তারা সবাই অত্যন্ত বিনীত ভঙ্গিতে বসেছিলেন। তাদের চোখে মুখে কিছুটা জড়তা স্পষ্ট। ফ্যানের ঘরঘর শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। সবাই যেন চেয়ারম্যানের প্রতিটি কথা শোনার জন্য উদ্গ্রীব। শোনো, হাসান সাহেব তার ভারী গলায় বললেন, জমি বিবাদের ব্যাপারটা আমি মিটিয়ে দেব, কিন্তু মনে রাখবে গ্রামে কোনো ধরনের বিশৃঙ্খলা আমি বরদাস্ত করব না। আমার গ্রামে শান্তি থাকবে, এটাই আমি চাই। এক মোড়ল কাঁপা কাঁপা গলায় বলল, জি চেয়ারম্যান, আপনার কথাই ঠিক। আপনার কথা আমরা সব সময় মেনে চলি। ঠিক তখন একজন বয়স্ক লোক, যার মুখে এক ধরনের ভীরু হাসি লেগেছিল, তিনি বৈঠকখানায় প্রবেশ করলেন। ইনি গ্রামের ঘটক, তার নাম রমেন বাবু। তিনি ধীর পায়ে এগিয়ে এলেন, তার হাতে একটা পুরনো ফোল্ডার। আসুন খালেক মিয়া, আসুন। খালেক নামের লোকটি তার পান খেয়ে লাল করা দাঁত বের করে হেসে বললেন, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। খালেক মিয়া আবার তার সেই লাল হওয়া দাঁত বের করে হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার খালেক মিয়া, তোমার তো দেখাই পাওয়া যায় না, এখন থাকো কই? আসলে বিয়ের সাথে নিয়ে একটু ব্যস্ত থাকি তো, তাই আর কি গ্রামে বেরোনোর সময় পাই না। বলো কি, তুমি আবার বিয়ে করলে? এ তো কয়েক মাস আগেই না দ্বিতীয় বিয়ে করলে? লোকটা থতমত খেয়ে বলল, আর না না চেয়ারম্যান সাহেব, আমার বিয়ে না। আসলে আমি এখন গ্রামে ঘটকালি করি তো, তাই আর কি। ও, তা বলো কি ব্যাপার, অসময় যে? খালেক বিনীতভাবে মাথা নিচু করে বললেন, চেয়ারম্যান সাহেব, আপনার কাছে একটা বিশেষ প্রস্তাব নিয়ে এসেছি। অনেক শুভ খবর। হাসান সাহেব ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, কিসের প্রস্তাব? আপনার মেয়ে লামিয়া তো এখন বড় হয়েছে, তার জন্য একটা সুন্দর সম্বন্ধ নিয়ে এসেছি। খালেক বললেন, তার চোখে মুখে এক ধরনের উত্তেজনা। ইকবাল, যে এতক্ষণ পাশে দাঁড়িয়ে ছিল, সে মাথা তুলে তাকালো। তার চোখেও কৌতূহল। হাসান সাহেব তার চেয়ারে হেলান দিয়ে বসে জিজ্ঞেস করলেন, বলুন, কে পাত্র, কোথা থেকে? তার কণ্ঠে কিছুটা বিরক্তি, যেন তিনি এসব সাধারণ ব্যাপারে আগ্রহী নন। তবুও খালেক খুবই আগ্রহ নিয়ে বলতে শুরু করলো, পাত্র এই গ্রামেরই ছিল চেয়ারম্যান সাহেব, নাম আলিফ, গ্রামের স্কুলের শিক্ষক, খুব ভালো ছেলে, শিক্ষিত, দেখতে শুনতেও বেশ, সব দিক দিয়ে ভালো আছে। খালেকের কথাগুলো শেষ হওয়ার সাথে সাথে বৈঠকখানা একটা নীরবতা নেমে এলো। হাসান সাহেবের মুখটা যেন পাথরের মতো কঠিন হয়ে গেল। তার চোখ দুটো সরু হয়ে এলো। তার দাপটে মুখমণ্ডলে এক ধরনের বিরক্তি ফুটে উঠল। মোড়লরা একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলো। আলিফ গ্রামের স্কুলের শিক্ষক? হাসান সাহেব তার কণ্ঠস্বর সামান্য উঁচু করে বললেন। তার এই প্রশ্নে এক ধরনের তাচ্ছিল্য স্পষ্ট ছিল। খালেক ইতস্তত করে বলল, জি চেয়ারম্যান সাহেব, ছেলেটির খুব নাম ডাক আছে, পড়াশোনাও ভালো, গ্রামে সবার কাছে ওর সম্মান আছে। আর সবচেয়ে বড় কথা, আলিফ আমাকে নিজে এই সম্বন্ধ নিয়ে আসার জন্য বলেছে।
তার নাকি লামিয়াকে খুব পছন্দ। হাসান সাহেব ঠোঁট বাঁকিয়ে হাসলেন। সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, ছিল শুধু শীতলতা। খালেক মিয়া, তুমি কি ভুলে গেছো কখন কোথায় কি বলতে হয়? লামিয়া আমার একমাত্র মেয়ে, গ্রামের চেয়ারম্যানের মেয়ে সে। খালেক ঘাবড়ে গিয়ে বলল, না মানে আমি তো জানি, কিন্তু ছেলেটি গ্রামের স্কুলের শিক্ষক। হাসান সাহেব এবার সরাসরি রমেন বাবুর দিকে তাকিয়ে বললেন। তার চোখে তখন আগুন জ্বলছে। আমার মেয়ের জন্য তুমি কি মনে করো আমার মেয়ের যোগ্য সে? তুমি জানো না আমাদের স্ট্যাটাস কি? একজন সাধারণ স্কুল শিক্ষকের সম্বন্ধ তুমি কি করে নিয়ে আসো আমার মেয়ের জন্য? খালেক ভয়ে কুঁকড়ে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমতা আমতা করে বলল, না মানে আমি তো শুধু একটা প্রস্তাব? এটা কোনো প্রস্তাবই হলো? হাসান সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার বিশাল দেহটা যেন আরো বড় দেখাচ্ছিল। তার কণ্ঠে চূড়ান্ত প্রত্যাখ্যানের সুর। আমার মেয়ের সম্মান, আমাদের পরিবারের মান মর্যাদা, এসবের কোনো ধারণা আছে তোমার? ইকবাল এইবার বাবার দিকে এগিয়ে এলো। তার মুখেও বিরক্তির ছাপ। বলল, হ্যাঁ খালেক কাকা, আপনি কি ভাবছেন? আমাদের লামিয়ার জন্য কি এমন ছেলের কথা ভাবা যায়? খালেক মাথা নিচু করে বলল। আমি দুঃখিত চেয়ারম্যান সাহেব, আমি শুধু ভেবেছিলাম। হাসান সাহেব ধমকে উঠে বললেন, ভাবার দরকার নেই। আমার মেয়ের জন্য আমি এমন ছেলের কথা কল্পনাও করতে পারি না। এই প্রস্তাব আমি সরাসরি নাকচ করে দিচ্ছি। এরপর আর কোনোদিন এমন প্রস্তাব নিয়ে আসবে না আমার কাছে। না হলে এর পরিণাম কি হবে আশা করি বলে দিতে হবে না। যাও। খালেক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। তিনি দ্রুত পায়ে বৈঠকখানা ছেড়ে বেরিয়ে গেলেন। তার মুখে স্পষ্ট অপমান আর ভয়। বড়লেও নীরব হয়ে রইল। কেউ একটিও কথা বলে সাহস করলো না। হাসান সাহেব আবার তার চেয়ারে বসলেন। তার চোখে তখনও রাগ জ্বলছে। ইকবাল তার পাশে এসে দাঁড়ালো। বাবা, খালেক কাকা বোধহয় ভুলে গিয়েছে আমরা কারা। হ্যাঁ, তারা ভুলে যায়, কিন্তু আমি তাদের মনে করিয়ে দেব। আমার মেয়ের জন্য আমি শ্রেষ্ঠ পাত্র বেছে নেব, এমন কাউকে যে আমাদের পরিবারের সম্মান আরও বাড়িয়ে দেবে, গ্রামের চোখে আমাদের মর্যাদা আরও উঁচু করবে। তার কথায় এক ধরনের দৃঢ়তা ছিল, যা তার ক্ষমতার প্রতিচ্ছবি। ঘরের ভেতরে নেমে এলো এক শীতল নীরবতা। চেয়ারম্যান হাসান সাহেব যেন নিজের জগতে মগ্ন হয়ে গেলেন, যেখানে তার সিদ্ধান্ত শেষ, তার সম্মানই সর্বাগ্রে। লামিয়ার ব্যক্তিগত সুখ বা ভালোবাসা তার কাছে তুচ্ছ, কারণ পারিবারিক প্রতিপত্তি তার কাছে একমাত্র বিচার্য বিষয়। ভোরের নরম আলোয় গ্রাম তখনও পুরোপুরি জেগে ওঠেনি। পাখির কিচিরমিচির আর মন্দিরের ভোরের শঙ্খধ্বনি ছাড়া আর কোনো শব্দ নেই। লামিয়া আজ একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছিল। তার মনে একটা চাপা উত্তেজনা, কারণ আজ ফাহিমের সঙ্গে দেখা হবে। সে নিজের হাতে তার পছন্দের কয়েকটা গাছপাকা আম ব্যাগে ভরে নিল। ফাহিম যে আম খেতে খুব ভালোবাসে এটা লামিয়া জানতো। স্কুলের পথ ধরে হাঁটছিল লামিয়া। তার পরনে সাধারণ সালোয়ার কামিজ, মুখে এক স্নিগ্ধ হাসি। গ্রামের কাঁচা রাস্তার দুধারে সবুজ ধানক্ষেত আর আমবাগান। লামিয়া যখন আমবাগানের পাশ দিয়ে যাচ্ছিল তখন দেখলো ফাহিম তার গরুর পাল নিয়ে এগিয়ে আসছে। ফাহিমের চোখে তখনও ভোরের ঘুম লেগে আছে, কিন্তু লামিয়াকে দেখে তার মুখে এক ঝলক হাসি ফুটে উঠল। লামিয়া ফাহিমের সামনে গিয়ে দাঁড়ালো। বাতাসে আমের মৃদু সুবাস ভাসছিল। ফাহিম হাসি মুখে বলল, কি ব্যাপার এত সকালে যে? লামিয়া দুষ্টুমি করে বলল, আমি জানতাম তুমি এখানেই থাকবে। এই দেখো তোমার জন্য কি এনেছি। লামিয়া তার ব্যাগ থেকে তাজা আমগুলো বের করলো। ফাহিমের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। বাহ, গাছ পাকা আম আমার খুব প্রিয়। তুমি কি করে জানলে? আমি তোমার সব পছন্দের জিনিস জানি। ওরে আমার পাকা গিন্নি রে, বিয়ের আগেই এত খেয়াল রাখছো, বিয়ের পর কি করবে তাহলে? বলতে বলতে ফাহিম লামিয়ার গাল টেনে দিল। লামিয়া আলতো করে ফাহিমের হাত ছুঁয়ে বলল, বিয়ের পরেরটা না হয় বিয়ের পরেই দেখা যাবে, আপাতত আমি আসি। এই 1 মিনিট, এই তো এলে, আবার কোথায় যাচ্ছ এত তাড়াতাড়ি? দেখতে পাচ্ছ না কোথায় যাচ্ছি? স্কুলে যাব। তুমি এগুলো রাখো আর সাবধানে থেকো, আমি গেলাম। ঠিক আছে, সাবধানে যেও। তারা কিছুক্ষণ চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে রইল। ভোরের আলোয় তাদের চোখ দুটো যেন আরো উজ্জ্বল দেখাচ্ছিল। এই নীরব মুহূর্তগুলোই যেন তাদের ভালোবাসার সাক্ষ্য দিচ্ছিল। লামিয়া বলল, আমাকে এখন স্কুলে যেতে হবে। ঠিক আছে, যাও। লামিয়া মাথা নাড়ল, তারপর আলতো করে ফাহিমের গালে একটা চুমু দিয়ে দ্রুত পায়ে স্কুলের দিকে রওনা হলো। ফাহিম এক মুহূর্তে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর তার মুখে এক চওড়া হাসি ফুটে উঠল। লামিয়া চলে যাওয়ার পথের দিকে সে তাকিয়ে রইল যতক্ষণ না তাকে আর দেখা না যায়। তার হাতে তখনও লামিয়া দেওয়া আমের মিষ্টি সুবাস লেগেছিল। এইদিকে গ্রামের স্কুল।
ক্লাস শেষে ছুটির ঘন্টা বাজলো। ছাত্রদের হইচই আর ছুটোছুটির শব্দে স্কুলের আঙিনা মুখরিত। লামিয়া তার বন্ধুদের সাথে গল্পের ছলে স্কুলের গেটের দিকে এগিয়ে আসছিল। তার মনে কোনো চিন্তা ছিল না, কারণ সে জানে আজ আর ফাহিমের সাথে দেখা হবে না। কিন্তু তার অজান্তে এক অন্যরকম পরিস্থিতির জন্ম নিতে যাচ্ছিল। লামিয়ার এক বান্ধবী নীলিমা বলল, কি রে লামিয়া, তোর মুখটা এমন বাংলা পাঁচের মতো কেন? কই না তো। হট, আমার কাছে মিথ্যা কেন বলিস? কি হয়েছে বল তো শুনি। আরে না, তেমন কিছুই না। তো সেই রকম কি সেটাই বল। আসলে আমি তোকে একটা কথা বলিনি নীলু। নীলু সিরিয়াস হয়ে বলল, কি কথা? বাই দ্য ওয়ে, তোর ভাইয়ের বিয়েটি ঠিক হয়নি তো আবার? দেখ লামিয়া, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি তোর ভাই শুধু আমার। লামিয়া নীলুর মাথায় একটা গাঁটটা মেরে বলল, আরে ছাগল, ওই কথা না। তুই সব সময় আমার ভাইয়ের পেছনে কেন পড়ে থাকিস বলতো? আমি ভেবেছিলাম তোর ভাইয়ের বোধহয় বিয়ে টিয়ে ঠিক হয়েছে। আরে না, সেরকম কিছু না। আর আমি যেহেতু তোকে কথা দিয়েছি আমার ভাবি তুই হবি, তো নো টেনশন। আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা শোন। আমি না। বলেই থেমে গেল লামিয়া। তার মুখটা টমেটোর মতো লাল হয়ে গেল। নীলু কিছুটা আন্দাজ করতে পারছিল, কিন্তু না বোঝার ভান করেই বলল, তুই কি? লামিয়া আবারও আমতা আমতা করে বলল, আমি না একজনকে ভালোবাসি। কথাটা শুনে নীলুর মুখে হাসি চওড়া হয়ে গেল। উৎফুল্ল কণ্ঠে বলল, বলিস কি রে? কবে হলো এসব? কখন আর কাকে? বাড়ি কোথায় তার? আরে থাম থাম, সব বলছি। তার আগে তুই একটু নিঃশ্বাস নে। নীলু উৎসাহিত হয়ে বলল, বল না, কে সে? ফাহিম। নামটা শুনে নীলিমা কিছুটা কনফিউজ হয়ে গেল। ফাহিম নামে কোনো ছেলে তো তাদের ক্লাসে নেই, আর সে যতটুকু জানে লামিয়ার সঙ্গে এমন কারোর পরিচয়ও নেই। নীলিমা মাথা চুলকাতে চুলকাতে বলল, ফাহিম? মানে কোন ফাহিম? আমি চিনি না, আমাদের বাড়িতে রাখালের কাজ করে যে। কথাটা শুনে নীলিমার মুখে এত বড় হাসিটা হঠাৎ করে হাওয়া হয়ে গেল। মন খারাপ করে সে বলল, লামিয়া, তুই কি সিরিয়াস? একদম। তুই কি পাগল হয়ে গেছিস? তুই জানিস এই সম্পর্ক তোর বাবা ভাইয়া কোনো দিনও মেনে নেবে না। কেন মানবে না নীলু? কেন মানবে না মানে কি? তুই তোর বাবা ভাইয়াকে চিনিস না? তারা কখনো তাদের বাড়িতে একটা কাজের ছেলের হাতে তোকে তুলে দেবে না। আর তুই যদি এই সম্পর্ক নিয়ে সিরিয়াস হয়ে থাকিস, আমি বলবো এখনো সময় আছে, ব্রেকআপ করে নে। লামিয়া নীলুকে আলতো করে ধমক দিল। এতক্ষণ লজ্জায় তার মুখটা লাল ছিল, কিন্তু এখন রাগে লাল হতে লাগলো। রাগী কণ্ঠ বলল, তুই কি আমাকে ওইসব বাজে মেয়েদের মতো ভাবিস? একজনের সাথে আজকে রিলেশন করব, আবার আরেকজনের সাথে কালকে। ভালোবেসেছি যখন, সেই অবধি আমি ফাহিমের সঙ্গ ছাড়বো না। বলে লামিয়া রেগে গটগট করে স্কুলের গেটের দিকে এগোতে লাগলো। স্কুলের গেটের কাছে আসতে লামিয়া দেখলো আলিফ স্যার দাঁড়িয়ে আছেন। গ্রামের স্কুলের শিক্ষক আলিফ। তার পরনে ধোপদুরস্ত শার্ট প্যান্ট, মুখে এক ধরনের কাঠিন্য। তার চোখ দুটো লামিয়ার দিকে স্থির ছিল। লামিয়া তাকে দেখে কিছুটা বিস্মিত হলো। সে জানতো আলিফ তার পরিবার দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, কিন্তু সে যে এখনো হাল ছাড়েনি এটা তার কাছে অপ্রত্যাশিত ছিল। আলিফের কাছাকাছি আসতে আলিফ বলল, লামিয়া, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আলিফের কণ্ঠে একটা দৃঢ়তা ছিল যা লামিয়াকে কিছুটা অস্বস্তিতে ফেললো। তার মুখে এক ধরনের বিরক্তি ফুটে উঠল। বিরক্তি ভরা কণ্ঠেই বলল, কি কথা? আমি জানি তোমার বাবা আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, কিন্তু আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি জানি তুমি আমাকে পছন্দ করতে পারো। লামিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, হঠাৎ আপনার মনে এমন ভুল ধারণা জন্মানোর কারণ? আলিফ লামিয়ার কাছে এমন কাটকাট উত্তর পেয়ে থতমত খেয়ে গেল। সে বুঝতে পারলো না কি উত্তর দেবে, তাই এদিক সেদিক দেখতে লাগলো। লামিয়া আলিফের উত্তরের জন্য অপেক্ষা না করে আবারও বলল, আমার পরিবার যা বলবে আমার জন্য সেটা চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু লামিয়া, এটা কি তোমার নিজের কথা? তুমি কি চাও না তোমার নিজের পছন্দ থাকুক? আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো না, তবে তুমি এমন করে বলছো কেন? লামিয়া শান্ত গলায় বলল, আমার বাবা ভাইয়া আমার ভালোই চান। তারা যা সিদ্ধান্ত নেবে সেটা আমার জন্য সেরা। আমার আর কোনো আলাদা পছন্দ নেই। আলিফ এবার লামিয়ার দিকে আরো এক পা এগিয়ে গেল। তার চোখে এক ধরনের আকুতি। আলতো করে সে লামিয়ার একটা হাত ধরে বলল, প্লিজ লামিয়া, এভাবে বলো না। তুমি কি আমাকে একবারও সুযোগ দিতে পারো না? আমি জানি আমি তোমার বাবাকে বোঝাতে পারবো। তোমার পরিবারের মান সম্মান আমি রাখবো। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। লামিয়া এক ঝটকা আরিফের থেকে হাত ছাড়িয়ে নিল। তার মনে তখন ফাহিমের মুখটা ভেসে উঠছিল।
আলিফের এই ভালোবাসার প্রস্তাব তার কাছে সম্পূর্ণ অর্থহীন মনে হলো। লামিয়া আবারও শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি যা বলার বলেছি। আমার পরিবারের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। এ নিয়ে আর কোনো কথা বলার কিছুই নেই। আলিফ হতাশ হয়ে লামিয়ার দিকে তাকিয়ে রইল। কিন্তু লামিয়া, তুমি কি বুঝতে পারছো না তোমার জীবনটা তোমার নিজের? তোমার বাবার এই সিদ্ধান্ত কি সত্যি তোমার জন্য ভালো? আমার জন্য কি ভালো সেটা আমার পরিবার জানে। লামিয়া সরাসরি উত্তর দিল, তার চোখে এক ধরনের শূন্যতা, যেন সে কোনো অনুভূতি প্রকাশ করতে চাইছে না। এ ব্যাপারে আমি আর কোনো কথাই বলতে চাই না স্যার, আসছি। আলিফ লামিয়ার দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল। সে লামিয়ার মুখে কোনো পরিবর্তনের ছোঁয়া পেল না। তার মনে হচ্ছিল লামিয়া যেন ইচ্ছাকৃতভাবে তাকে উপেক্ষা করছে, তার ভালোবাসাকে সে কোনো মূল্য দিচ্ছে না। আলিফের মুখের কাঠিন্য যেন আরো বেড়ে গেল, তার চোখে এক ধরনের চাপা খুব স্পষ্ট হলো। আলিফ গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে লামিয়া, যদি এটাই তোমার শেষ কথা হয়। লামিয়া আর কোনো কথা বলল না। সে আলিফকে পুরোপুরি উপেক্ষা করে দ্রুত পায়ে স্কুলের গেট পেরিয়ে চলে গেল। গ্রামের বাতাস এখন যেন লামিয়া আর ফাহিমের প্রেমের সাক্ষী। তাদের ভালোবাসা কেবল দুটো হৃদয়ের বন্ধনে সীমাবদ্ধ নেই, তা যেন গ্রামের প্রতিটি ধূলিকণা, প্রতিটি গাছের পাতায় মিশে গেছে। তাদের লুকোনো দেখাগুলো এখন আরো ঘন ঘন হচ্ছে। প্রতিটা দেখা হওয়ার মুহূর্তে তাদের প্রেম আরো গভীর হচ্ছে, বিশ্বাস আরো মজবুত হচ্ছে। তাদের চোখেই এখন ভালোবাসার ভাষা, মুখে না বললেও একে অপরের মনের কথা তারা সহজেই বুঝতে পারে। এক গুমোট বিকেলে লামিয়া এসেছিল ফাহিমের সাথে দেখা করতে। নদীর ধারে একটা বড় বটগাছের নিচে তারা বসেছিল। আকাশে মেঘ জমেছিল, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। লামিয়ার পরনে ছিল হালকা রঙের শাড়ি আর ফাহিমের গায়ে পুরনো একটা ফতুয়া। দুজনে যেন প্রকৃতির মাঝে নিজেদের বিলিয়ে দিয়েছিল। কি হলো? এত মেঘ করেছে, তোমার ভয় করছে না? ফাহিম লামিয়ার দিকে তাকিয়ে বলল। লামিয়া হেসে ফাহিমের কাঁধে মাথা রাখলো। তোমার পাশে থাকতে আমার কেন ভয় লাগে না, বরং ভালো লাগছে। বৃষ্টি নামলে আমরা আরো কিছুক্ষণ একসাথে থাকতে পারবো। ফাহিম আলতো করে লামিয়ার হাতটা ধরল। যদি বৃষ্টি নামে তাহলে তুমি কি করবে? তোমার তো বাড়ি ফিরতে দেরি হবে। লামিয়া উদাসীনভাবে বলল, হোক দেরি, বাবার কাছে মিথ্যে বলবো যে বন্ধুর বাড়ি গিয়েছিলাম? আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করো। আমার খুব ভালো লাগে যখন তুমি আমার জন্য এত চিন্তা করো। ফাহিম লামিয়ার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, তো আর কার জন্য করব? 10টা না, 5টা না, একটা মাত্র বউ, মানে ফিউচার বউ। চিন্তা তো তার জন্য করব। বউ কথাটা শুনে লজ্জা লামিয়ার গাল দুটো লাল হতে লাগলো। ফাহিম তাকে আরেকটু জ্বালানোর জন্য বলল, এই আমরা কবে বিয়ে করছো গো? আমার ভালো লাগছে না তোমাকে ছাড়া থাকতে। এতই যখন অধৈর্য হয়ে পড়েছো, তাহলে আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছ না কেন? তুমি কি পাগল? এখানে পাগলের কি হলো? তোমার বাবা কি কখনো তোমাকে আমার হাতে তুলে দেবেন? লামিয়ার মনটাই খারাপ হয়ে গেল। মন খারাপ করে বলল, তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে না কখনো? সে তো অবশ্যই করব। কিভাবে? ফাহিম কিছুক্ষণ চিন্তা করে বলল, বর্তমানে এটা মাথায় আসছে না, তবে কিছু একটা তো করতেই হবে। লামিয়ার মুখে এক বিষণ্ণ হাসি ফুটে উঠল। তারপর আবারও মনটা খারাপ করে বলল, আমার মনে হয় না আমার বাবা কখনো আমাদের সম্পর্ক মেনে নেবেন। আমাদের অন্য কিছু করতে হবে ফাহিম। অন্য কিছু না করতে পারলে আমার হয়তো তোমার সাথে কখনো সংসারে বাঁধা হবে না। আমার মতো গরিব রাখালের সাথে সংসার তুমি কি কল্পনা করতে পারো? কেন পারবো না? টাকা দিয়েই কি সব হয়? আমার তোমাকে চাই, তোমার ভালোবাসা চাই, আর কিছুই না। আকাশে মেঘের গর্জন শুরু হলো। দূরে বিদ্যুৎ চমকালো। ফাহিম লামিয়াকে আরো কাছে টেনে নিল। তাদের এই ভালোবাসার গভীরতা যেন প্রকৃতির উন্মত্ততাকেও তুচ্ছ করে দিচ্ছিল। একদিকে ফাহিমের পরিবার, ছোট্ট একটা মাটির ঘর, কিন্তু সেই ঘরে হাসি আর ভালোবাসার কোনো কমতি নেই। ফাহিমের বাবা একজন কৃষক আর তার মা একজন গৃহিণী। তাদের ছোট্ট সংসারটা খুবই সাধারণ, কিন্তু তাতে শান্তি আর তৃপ্তি ভরে আছে। ফাহিমের ছোট বোন তিতির, সে সবে স্কুলে যায়। তাদের এই পরিবারে অভাব থাকলেও হাসি খুশি আর একে অপরের প্রতি ভালোবাসা তাদের প্রধান সম্পদ। সেদিন ছিল বিকেলের এক অলস সময়। ফাহিম মাঠ থেকে ফিরে এসেছে। তার বাবা তখন উঠানে বসে লাঙল ঠিক করছিলেন। ফাহিমের মা চুলায় দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন, আর তিতির উঠোনে বসে খেলা করছিল। বাবা, আজ লাঙ্গলটা তাড়াতাড়ি ঠিক করে দাও, কাল ভোরে আবার কাজে যেতে হবে। ফাহিম তার বাবাকে বলল। ফাহিমের বাবা করিম সাহেব মাথা তুলে ফাহিমের দিকে তাকালেন। তার মুখে ক্লান্তির ছাপ থাকলে চোখে ছিল এক ধরনের প্রশান্তি। হ্যাঁ বাবা, করছি। তুই যা, হাত মুখ ধুয়ে আয়।
তোর মা খাবার দেবে এখনই। ফাহিম মাটির কলসি থেকে জল তুলে হাত মুখ ধুলো। তার মা একটা মাটির থালায় ভাত আর ডাল সাজিয়ে দিলেন। আয় বাবা, খেতে বস, সারাদিন মাঠে কাজ করেছিস। ফাহিম খেতে বসলো। তিতির ছুটে এসে তার পাশে বসলো। ভাইয়া, আমার কিছু জিনিস লাগবে, তুই একটু এনে দিতে পারবি? বাবা এমনভাবে জিজ্ঞেস করছিস যেন আমি ছাড়া তোর কেউ আছে তোকে কিছু এনে দেওয়ার জন্য। এত না ঘুরিয়ে পেঁচিয়ে পারবি কি না বল। পারবো না। তিতির রেগে মার উদ্দেশ্য বলল, দেখছো তো মা, তুই তো আরেক পাগল। ওই এসেছে, একটু শান্তি মতো খাবারটা খেতে দে, না আসতেই এটা লাগবে সেটা লাগবে করছিস। বাবা বললেন, আসমা তুমি থামো তো। তিতির ফাহিমের ছোট বোন, এটা ওর দায়িত্ব। মা বললেন, তো আমার ছেলে কি না করেছে যে এনে দেবে না? মা থাম তো। এই চুটকি বল তো কি লাগবে। আমি লিস্টটা করে দেব। ওরে বাবা, আবার লিস্ট? লিস্টে কোনো ফালতু জিনিস থাকলে একদম আনবো না। আমি তোর মতন ফালতু জিনিসে খরচা করি না, ওকে? দেখেছিস তো তোর বোনটা কত খুশি। তোরা দুইজনই আমার ভরসা, তোদের জন্যই আমার এই কষ্ট করা। এখন তো অনেক কাজ বাকি আছে। ফাহিম জিজ্ঞেস করলো, কি কাজ বাবা? তিতিরকে বিয়ে দিতে হবে না? বিয়ের কথা শুনেই তিতির উঠে চলে গেল। তার চলে যাওয়া দেখে সবাই হেসে উঠল। মেয়েটা বড্ড পাগলি, এমনিতে সারাদিন ঝগড়া করে বেড়াবে, কিন্তু যদি কখনো বিয়ের কথা ওঠে তাহলে লজ্জা একদম গুড়িয়ে যায়। ফাহিম হাসলো। সে জানে এই সরল জীবন, এই হাসি খুশি পরিবারই তার সবচেয়ে বড় শক্তি। সে বাবা মা আর বোনের জন্য সব কিছু করতে পারে। তাদের মুখের হাসি দেখার জন্য সে অক্লান্ত পরিশ্রম করে। ফাহিম দৃঢ় কণ্ঠে বলল, চিন্তা করো না বাবা, আমি তো আছি। আমি তোমাদের কোনো অভাব হতে দেব না। আর তিতিরের বিয়েও আমি খুব ভালো ছেলে দেখে দেব। করিম সাহেব ছেলের দিকে তাকিয়ে গর্বিত হাসি হাসলেন। জানি বাবা, তোর উপর এতটুকু ভরসা আমার আছে। আল্লাহ আমাদের কোনো কিছুই কমতি রাখেনি। ফাহিম নিজের খাবারের দিকে তাকালো। ডাল ভাত আর সামান্য সবজি, হয়তো খুব বেশি কিছু নেই, কিন্তু এই খাবারেই মিশে আছে তাদের পরিবারের ভালোবাসার কঠোর পরিশ্রমের ফসল। সে অনুভব করলো লামিয়াকে ভালোবাসার পাশাপাশি তার এই পরিবারের প্রতিও তার গভীর দায়বদ্ধতা আছে। তাদের জন্য সে যে কোনো ত্যাগ স্বীকার করতে পারে। এই ভালোবাসার গভীরতা, এই পারিবারিক বন্ধনই ফাহিমকে এক ভিন্ন মানুষে পরিণত করেছে। তার চোখে তখন লামিয়ার সাথে দেখা করার স্মৃতি আর পরিবারের জন্য এক নতুন স্বপ্ন। চেয়ারম্যান হাসান সাহেবের বাড়ি গ্রামের মাঝে যেন এক স্বতন্ত্র দুর্গ। চারপাশে উঁচু প্রাচীর, ভেতরে বিশাল উঠোন আর একাধিক ঘর। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, আর প্রতিদিনের মতো আজও বৈঠকখানা সরগরম। হাসান সাহেব তার বিশাল চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। তার সামনে রাখা সুপুরি ও পান। তার মুখে এক ধরনের আত্মতৃপ্তি, যা গ্রামের উপর তার অদম্য ক্ষমতার প্রকাশ। তার ঠিক পাশে বসে আছে তার ছেলে ইকবাল। ইকবালের পরনে দামি পাঞ্জাবি, হাতে চকচকে ব্র্যান্ডেড ঘড়ি। বাবার মতো ইকবালেরও গ্রামের উপর এক ধরনের দাপট আছে, তবে সেটা বাবার ক্ষমতার ছায়ায়। তার চোখে মুখে একটা উদ্ধত ভাব। সে গ্রামের কিছু বখাটে ছেলের সাথে মিশে দিন কাটায়। বাবার ব্যবসার খুঁটিনাটি নিয়ে খুব একটা মাথা ঘামায় না। গ্রামের একজন বয়স্ক ব্যবসায়ী আকবর আলী বিনয়ের সাথে বললেন, শুনুন হাসান সাহেব, নতুন যে জমিটা কিনলেন ওটা যদি ধানের চাষ লাগান তাহলে লাভ বেশি হবে। এবার আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী ধানটা ভালো হবে বলে অনুমান করা যাচ্ছে। হাসান সাহেব চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেললেন, যেন তিনি সবকিছু আগেই জানেন। আকবর, তুমি নতুন করে কিছু বলছো না। আমি জানি কোথায় কি করতে হবে। আমার এই গ্রামকে আমি নিজের হাতে গড়েছি। কোথায় কতটুকু লাভ হবে সেটা আমাকে শিখিয়ে দিতে হবে না। আকবর আলী কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা নামালেন। জি চেয়ারম্যান সাহেব, আপনার কথাই ঠিক, আপনার বুদ্ধি সেরা। ইকবাল ততক্ষণে তার বন্ধুদের দিকে মনোযোগ দিয়েছে। বৈঠকখানার এক কোণে ইকবালের 3 বন্ধু বসে আছে। প্রথমজন শামীম, সে কিছুটা চটপটে আর ইকবালের সব অপকর্মের সঙ্গী। দ্বিতীয়জন রাব্বি, যে একটু শান্ত প্রকৃতি কিন্তু ইকবালের কথা মেনে চলে। আর তৃতীয়জন ফারুক, যে কিছুটা বকাটে ধরনের কিন্তু ইকবালের কথাতেই উঠে বসে। তারা হাসাহাসি করছিল, তাদের হাতে ঠান্ডা পানীয়ের গ্লাস। ইকবাল তাদের দিকে ইশারা করে বলল, কিরে তোদের আড্ডা শেষ, এদিকে আয়। বন্ধুরা হাসতে হাসতে ইকবালের কাছে এলো। শামীম একটু বেশি স্মার্ট সাজার চেষ্টা করলো। কি খবর ইকবাল ভাই, আজ কি প্ল্যান? ইকবাল তার বাবার দিকে একবার আর চোখে তাকালো, তারপর মৃদু হেসে বলল, প্ল্যান তো অনেক আছে, বস চাটা আনিয়ে দিই।
হাসান সাহেব তাদের দিকে একবার তাকিয়ে আবার নিজেদের কথায় মনোযোগ দিলেন। তিনি যেন এই যুবকদের হালকা আড্ডাকে পাত্তা দিতে চান না। চা আসার পর ইকবাল বন্ধুদের সাথে ফিসফিস করে কথা বলতে শুরু করলো। শামীম, রাব্বি, ফারুক, তোদের একটা কথা বলি। তোরা তো জানিস আমার বোন লামিয়া এখন বিয়ের উপযুক্ত হয়েছে। হ্যাঁ, তা তো জানি। চেয়ারম্যান সাহেবের মেয়ে, ভালো সম্বন্ধ আসবে নিশ্চয়ই। সম্বন্ধ তো আসছে, কিন্তু আমার বাবা একটু বেশি বাজ বিচক্ষণ করেন। আর তার কথা শুনে মনে হচ্ছে গ্রামের কোনো ছেলে তার পছন্দ হচ্ছে না। এমন একটা ছেলে চাই যে আমার বোনকে সুখে রাখবে আর আমাদের পরিবারের মানও বাড়াবে। রাব্বি কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, হ্যাঁ, লামিয়া তো খুব ভালো মেয়ে, তার জন্য তো ভালো বর দরকার। ফারুক, যার চোখে কিছুটা নির্বুদ্ধিতা স্পষ্ট, সে বলল, আমার গ্রামে তো অনেক ভালো ছেলে আছে ইকবাল ভাই। আমাদের গ্রামের স্কুলের শিক্ষক আলিফ স্যার তো খুব ভালো মানুষ, তিনি তো লামিয়া আফাকে ভালোবাসে। ইকবালের মুখে বিরক্তি ফুটে উঠল। সে ফারুকের কাঁধে একটা চাপড় মেরে বলল, ধুর গাধা, আলিফ সে তো ফকির, তার কি যোগ্যতা আছে আমার বোনকে বিয়ে করার? তার বাবা তো তাকে সরাসরি না করে দিয়েছে, আর আমি নিজে তাকে বলে দিয়েছি সে যেন লামিয়ার ধারে কাছেও না আসে। শামীম হেসে বলল, ঠিক বলেছিস ইকবাল। আলিফ স্যারের এত সাহস চেয়ারম্যান সাহেবের মেয়ের দিকে চোখ তুলে তাকায়। ইকবাল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আসলে অন্য কিছু ভাবছি। লামিয়াকে বিয়ে দিয়ে যদি আমার নিজের কিছু সুবিধা করা যায় তাহলে কেমন হয়? রাব্বি কৌতূহলী হয়ে বলল, কি রকম সুবিধা? ইকবাল চারিদিকে একবার তাকিয়ে দেখে নিল তার বাবা তাদের কথা শুনছেন কিনা। তারপর ফিসফিস করে বলল, দেখ, আমার বাবা এখন বয়স হচ্ছে, গ্রামের ব্যবসা, জমি জমা সবকিছু আমারও একটা ভাগ চাই, কিন্তু বাবা আমাকে এখন পুরোপুরি বিশ্বাস করে না। শামীম মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটা তো ঠিক। চেয়ারম্যান সাহেব সবকিছুই নিজেই সামলান। যদি লামিয়ার এমন একটা জায়গায় বিয়ে হয় সেখানে ওরা আমাদের কাজে লাগাতে পারে, অথবা আমরা তাদের কাজে লাগাতে পারি। ইকবালের চোখে একটা ধূর্ত বুদ্ধি ঝলকে উঠল। ধর কোনো বড় শহরে ব্যবসায়ী পরিবারের ছেলে, তাহলে আমাদের ব্যবসাও বাড়বে। কিন্তু লামিয়া আপা কি রাজি হবে? তার তো পছন্দ অপছন্দ আছেই। ইকবাল হেসে উঠে বলল, লামিয়ার পছন্দ অপছন্দ তুই কি বলছিস? লামিয়া তো বাবার আর আমার কথাই মেনে চলে, আমরা যা বলবো সেটাই করবে। কিন্তু আলিফ স্যার তো লামিয়া আফাকে খুব ভালোবাসেন, আর লামিয়া আফাও তো অনেক ভালোবাসেন। মানে ফারুক কথা শেষ করতে পারল না। ইকবাল তার দিকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, সঙ্গে সঙ্গে চুপসে গেল বেচারা ফারুক। রাগী কণ্ঠে একবার বলল, কি বলতে চাস তুই? লামিয়া আলিফকে ভালোবাসে? এই সব বাজে কথা কোথায় শুনেছিস? ফারুক ভয়ে কুকড়ে গিয়ে বলল, না মানে আমি কিছু শুনিনি, এমনিতে বললাম। ইকবাল ধমকে সুরে বলল, এই সব বাজে কথা আর কোনোদিন বলবি না। লামিয়া আমার বোন, ও আমার সম্মান। তার ব্যাপারে এমন কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে কুত্তাকে খাওয়াবো, সালা কুত্তার বাচ্চা। শামীম দ্রুত পরিস্থিতি সামাল দিতে বলল, আরে ফারুক, তুই তখন থেকে কি যাতা বলেই যাচ্ছিস। লামিয়া আফা তো চেয়ারম্যান সাহেবের মেয়ে, তার কি ওই সামান্য শিক্ষককে পছন্দ হতে পারে? ইকবাল ভাই ঠিকই বলেছে, আমাদের এমন একটা বড়লোক ফ্যামিলি দরকার যেখানে আমাদের ফায়দা হবে। ইকবাল শামীমের কথায় খুশি হয়ে বলল, হ্যাঁ, এইটাই আসল কথা। আমি এখন থেকে কিছু সম্বন্ধের খোঁজ লাগাবো, তোরাও দেখবি। যদি কোনো বড়লোক ভালো পরিবারের খোঁজ পাস তাহলে আমাকে জানাবি। রাব্বি মাথা নেড়ে বলল, ঠিক আছে ইকবাল, আমরা খোঁজ রাখবো। তাদের এই কথোপকথন চলতেই থাকলো, যেখানে লামিয়াকে যেন একটা পণ্য হিসেবে দেখা হচ্ছিল, যার বিয়ে তাদের পারিবারিক এবং ব্যক্তিগত স্বার্থ পূরণের হাতিয়ার হতে পারে। তাদের হাসি ঠাট্টার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো যেন লামিয়ার অবচরেই তার জীবনের পথ নির্ধারণ করে দিচ্ছিল। এই মুহূর্তে তাদের কাছে লামিয়ার ব্যক্তিগত অনুভূতিগুলো সম্পূর্ণ মূল্যহীন ছিল। শুধুমাত্র তাদের লাভ, ক্ষমতা আর সম্মানই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। এদিকে হাসান সাহেব তার আলোচনায় মগ্ন ছিলেন। তিনি মাঝে মাঝে ইকবালের দিকে আর চোখে তাকাচ্ছিলেন, তবে তাদের কথার দিকে খুব বেশি মনোযোগ দিচ্ছিলেন না। তিনি জানতেন ইকবাল হালকা মেজাজের ছেলে, কিন্তু শেষ পর্যন্ত তার কথাই শুনবে। এই বৈঠকখানায় যেন ক্ষমতার এক অদৃশ্য জাল বোনা হচ্ছিল, যার শিকার লামিয়া নিজেও জানতে না। গ্রামের মানুষ তাদের দাপটে কুঁকড়ে থাকলেও তাদের নিজেদের বাড়িতে সম্পর্কের বাঁধনগুলো ক্ষমতার সুতো দিয়ে বাঁধা। বিকাল গড়িয়ে যাচ্ছিল, আকাশ জুড়ে নরম কমলা আলোর আভা।
স্কুল ছুটির পর লামিয়া আজ সোজা বাড়ির পথে না গিয়ে মেঠো পথ ধরে গ্রামের ভেতরের মাঠে এসে হাজির। তার মনে আজ এক অন্যরকম টান, এক অজানা উত্তেজনা। ফাহিমের সঙ্গে দেখা হবে, এই চিন্তাটাই তার মুখে এক মিষ্টি হাসি এনে দিয়েছিল। আজ সে এক নতুন গল্প শোনাবে ফাহিমকে, যা শুনে ফাহিম নিশ্চয়ই খুশি হবে। মাঠের মাঝখানে দাঁড়িয়ে ফাহিম তার এক বন্ধুর সঙ্গে কথা বলছিল। তাদের আশেপাশে কিছু গরু ঘাস খাচ্ছিল। ফাহিমের বন্ধু গ্রামেরই এক যুবক, নাম আকাশ। সে ফাহিমের কাঁধে হাত রেখে হাসি মুখে কথা বলছিল, আর ফাহিম মনোযোগ দিয়ে শুনছিল। তাদের কথোপকথনে মূলত চাষবাস আর গ্রামের দৈনন্দিন জীবনের কথাই উঠে আসছিল। আকাশ বলল, এবার ধানটা যদি ভালো হয় তাহলে তো আর চিন্তা নেই। জমিতে যেভাবে সার দিচ্ছিস তাতে তো মনে হয় বাম্পার ফলন হবে। ফাহিম হেসে বলল, আল্লাহর ইচ্ছা। আমরা তো শুধু চেষ্টা করতে পারি, কিন্তু ভালো ফলন হলে সত্যি আমাদের অনেক উপকার হয়। বোনের স্কুলটা চলছে, বাবাও একটু বিশ্রাম নিতে পারবে। আকাশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ফাহিমের দিকে দুষ্টুমি মাখা চোখে তাকালো। আচ্ছা, তোর কথা শুনে মনে হয় যেন তুই বিয়ে করে বউ নিয়ে সংসার করছিস। ফাহিম সামান্য অপ্রস্তুত হলো। আকাশ, কি বলছিস? আরে বাবা, কি বলবো, তোর বয়স তো কম হলো না, এবার একটা বিয়ে করে নি। তোর বাবা মাও তো চান, আর তোর তো পছন্দের কেউ, মানে। আকাশের কথা শেষ হওয়ার আগেই ফাহিম দেখলো লামিয়া তাদের দিকে হেঁটে আসছে। লামিয়ার মুখে হাসি লেগে আছে, যেন সে কোনো শুভ বার্তা নিয়ে আসছে। ফাহিম আকাশকে থামিয়ে দিতে চাইলো, কিন্তু তার আগে লামিয়া তাদের কাছাকাছি চলে এসেছিল। আকাশ লামিয়াকে দেখে কিছুটা থমকে গেল। গ্রামের চেয়ারম্যানের মেয়ে মাঠে তাদের মতো সাধারণ ছেলের সঙ্গে। সে দ্রুত নিজেকে সামলে নিল। এই যে আপু। আকাশ কিছুটা অবাক হয়ে বলল, আপনি এখানে? লামিয়া মৃদু হেসে বলল, এমনি ভারী। আকাশ অস্বস্তি বোধ করছিল। ফাহিম একবার লামিয়ার দিকে তাকালো, তারপর আকাশের দিকে। আমি ভালো আছি লামিয়া আপু, কিন্তু আপনি এখানে কি করছেন? এমনি বাড়ি ফিরছিলাম। লামিয়া শান্ত গলায় বলল, তোর সাথে কথা বলতে এলাম। ফাহিম, তুমি কি খুব ব্যস্ত? ফাহিম মাথা নেড়ে বলল, না, তেমন কিছু না। আকাশ পরিস্থিতি বুঝতে পারলো। সে একবার ফাহিমের দিকে তাকালো, তারপর লামিয়ার দিকে। তাদের চোখে যেন এক ধরনের বোঝাপড়া। আকাশ হেসে বলল, ঠিক আছে রে ফাহিম, আমি তাহলে এখন আসি, জমিতে কিছু কাজ বাকি আছে, তোরা কথা বল। আকাশ দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল, ফাহিম আর লামিয়াকে একা রেখে। তারা দুজনে নিশ্চুপ হয়ে রইল কিছুক্ষণ। বাতাসের সঙ্গে ধানের শীষে ফিসফিস শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। ফাহিম হাসি মুখে বলল, কি ব্যাপার, আজ এত দেরি কেন, আর হঠাৎ মাঠে? আমি জানতাম তুমি এখানেই থাকবে। আমি আজ তোমার জন্য একটা খবর এনেছি। ফাহিম কৌতূহলী হয়ে বলল, কি খবর? স্কুলে যাওয়ার সময় আলিফ আমাকে আটকে ছিল। লামিয়া বলল, তার মুখে একটা মৃদু হাসি। ফাহিম কিছুটা চিন্তিত হলো। তারপর কি বলল? সে আবার তার ভালোবাসার কথা বলছিল, আর আমাকে তার সঙ্গে বিয়ে করার জন্য রাজি করতে যাচ্ছিল। লামিয়া বলল। ফাহিম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি বললে? আমি তাকে সরাসরি বলে দিয়েছি যে আমার পরিবার যা বলবে আমি সেটাই মেনে নেব, আর আমার কোনো ব্যক্তিগত পছন্দ নেই। ফাহিম লামিয়ার দিকে তাকিয়ে রইল। তুমি এমন কথা বললে কেন? কারণ আমি জানি এই কথাটা শুনে তার খুব খারাপ লাগবে, আর আমি এটাও জানি যে আমার বাবা তাকে কখনো পছন্দ করবে না, আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কোনোদিনও ভালোবাসবো না। ফাহিমের মুখে এক স্বস্তির হাসি ফুটে উঠল। সে লামিয়ার হাতটা আলতো করে ধরলো। তুমি সত্যিই আমাকে ভালোবাসো লামিয়া? আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি চাইতে শুরু করেছি ফাহিম। লামিয়া গভীর আবেগ নিয়ে বলল, আমার কাছে তুমি ছাড়া আর কেউ নেই। তারা কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তাদের হাত একে অপরের হাতে উষ্ণতা ছড়াচ্ছিল। আকাশে হঠাৎ করে মেঘের আনাগোনা বেড়ে গেল। দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো। দূর থেকে মেঘের গর্জন শোনা গেল। বাতাস বইতে শুরু করলো, ধুলো উঠতে লাগলো। তারা দুজনে উঠে দাঁড়ালো। বাতাস আরো জোরালো হলো। মাঠের পাশে একটা পুরনো ভাঙা কুঁড়েঘর ছিল, যা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। ফাহিম লামিয়াকে সেদিকে ইশারা করলো। চলো এই কুড়ে ঘরের দিকে যাই, অন্তত বৃষ্টি থেকে বাঁচা যাবে। তারা দ্রুত পায়ে কুঁড়ে ঘরের দিকে ছুটল। ঝোড়ো বাতাস তাদের পিছু তাড়া করছিল। যখন তারা কুঁড়ে ঘরের ভেতরে পৌঁছালো, তখন আকাশ ভেঙে বৃষ্টি নামতে শুরু করেছে। বজ্রপাত আর বিদ্যুতের ঝলকানি হচ্ছিল। কুঁড়ে ঘরের ছাদ ফুটেছিল। বৃষ্টির জল ভেতরে পড়ছিল, কিন্তু তারা সুরক্ষিত ছিল। ভেতরে অন্ধকারের স্যাঁতস্যাঁতে পরিবেশ। বৃষ্টির শব্দ আর বজ্রপাতের আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। ফাহিম লামিয়ার হাত ধরে কুঁড়ে ঘরের এক কোণে দাঁড়ালো। বাইরে ঝড়ের তীব্রতা যেন তাদের সম্পর্কের গভীরতাকে আরো বাড়িয়ে দিচ্ছিল।
কি হলো? ভয় পাচ্ছ? ফাহিম লামিয়ার দিকে তাকিয়ে বলল। লামিয়া মাথা নেড়ে বলল, না, তোমার পাশে থাকলে আমার কোনো ভয় লাগে না। ফাহিম লামিয়ার মুখটা আলতো করে ধরল। তাদের চোখ একে অপরের চোখে স্থির হলো। কুঁড়ে ঘরের ভেতরে সামান্য আলোয় তাদের মুখগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। লামিয়ার চোখে এক গভীর আবেগ আর ফাহিমের চোখে ভালোবাসার আকুতি। বৃষ্টির শব্দ আরও জোরালো হলো। বজ্রপাতের শব্দে কুঁড়ে ঘরটা কেঁপে উঠল। সেই মুহূর্তে ফাহিম আর নিজেকে ধরে রাখতে পারল না। সে লামিয়ার দিকে ঝুঁকে এলো। লামিয়াও চোখ বন্ধ করে নিজেকে ফাহিমের কাছে সঁপে দিল। ফাহিম আলতো করে লামিয়ার ঠোঁটে তার ঠোঁট রাখলো। সেই স্পর্শ ছিল ভালোবাসার, আবেগের আর এক নতুন প্রতিশ্রুতির। লামিয়া লজ্জা একদম কুকড়ে গেল। তার মুখটা রক্তিম হয়ে উঠল। ফাহিম অনুভব করলো লামিয়ার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। এই মুহূর্তে তাদের চারপাশে পৃথিবী যেন থেমে গিয়েছিল। শুধু তারা দুজন আর তাদের গভীর ভালোবাসা। ফাহিম লামিয়াকে ছেড়ে দেওয়ার পর লামিয়া ফাহিমের বুকে মাথা রাখলো। তার গালে তখনও লাজুক হাসি। ফাহিম লামিয়াকে পরম মমতায় জড়িয়ে ধরল। এই ঘটনা তাদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এই দৃশ্য তাদের মধ্যে গভীর আবেগ ও ভালোবাসার প্রকাশ পেল, যা তাদের বন্ধনকে চিরস্থায়ী করে তুলল। বাইরের ঝড়ের তীব্রতা যেন তাদের ভেতরের আবেগকে আরও বাড়িয়ে দিচ্ছিল। তারা জানতো এই মুহূর্তটা তাদের জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে, যা তাদের ভালোবাসার গল্পের এক নতুন অধ্যায় রচনা করলো। বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল, কিন্তু কুঁড়েঘরের ভেতরে লামিয়া আর ফাহিম একে অপরের সান্নিধ্যে সম্পূর্ণ নিরাপদ বোধ করছিল। তাদের ভালোবাসার উষ্ণতা যেন বাইরের ঠান্ডাকে জয় করে নিচ্ছিল। লামিয়া প্লিজ আমার কথা শোনো। আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমার মতন আর কেউ তোমাকে ভালোবাসবে না। লামিয়া একরাশ বিরক্তি নিয়ে আলিফের দিকে তাকালো। স্কুল শেষ করে টিউশনিতে গিয়েছিল লামিয়া। সেখান থেকে ফেরার সময় এই আপদের সঙ্গে দেখা। লামিয়া বিরক্তিকর কণ্ঠে বলল, আলিফ স্যার, আমি আপনাকে বারবার বলেছি আমার বাবা ভাইয়া যা বলবেন আমি সেটাই করব। এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আলিফ হতাশ হলো না, আবার বলল, কিন্তু তোমার নিজের কি কোনো স্বপ্ন নেই? তুমি কি শুধু তোমার বাবা মায়ের কথাই চলবে? একবার ভেবে দেখো আমি তোমার জন্য কি করতে পারি। আমি তোমাকে রানী করে রাখবো। লামিয়ার ধৈর্য শেষ হয়ে আসছিল। তার মনে তখন ফাহিমের মুখ। আলিফের এই সব কথা তার কাছে অর্থহীন মনে হচ্ছিল। সে আলিফকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আলিফ যেন শুনতেই চাইছিল না। আমার নিজের স্বপ্ন আছে আলিফ স্যার। লামিয়া এবার দৃঢ় কণ্ঠে বলল, তার চোখে এক ধরনের বিদ্রোহ। আর আমার স্বপ্ন এমন কারোর সাথে নয় যে শুধু টাকা আর ক্ষমতার হিসাব করবে। আলিফ থমকে গেল, বলল, তুমি কি বলতে চাইছো? লামিয়া এবার আরো স্পষ্ট করে বলল, আমি বলতে চাইছি আমি অন্য কাউকে ভালোবাসি। কি? হ্যাঁ, আর দয়া করে আপনি আমায় আর বিরক্ত করবেন না। আলিফের মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে অবিশ্বাস আর এক ধরনের জ্বালা। তুমি কি বলছো? অন্য কাউকে? কে সে? গ্রামের কোনো ছেলে? আমি বিশ্বাস করি না। লামিয়া তার দিকে তাকিয়ে হাসলো। সেই হাসিতে এক ধরনের চ্যালেঞ্জ ছিল। যদি বিশ্বাস না হয় তাহলে আসুন, আমি আপনাকে দেখাচ্ছি কাকে আমি ভালোবাসি। আলিফ যেন স্তম্ভিত হয়ে গেল। তার মাথা ঘুরছে। গ্রামের চেয়ারম্যানের মেয়ে অন্য কাউকে ভালোবাসে আর সেটা তাকে দেখাবে? এই অপমান তার কাছে অসহ্য মনে হচ্ছিল, কিন্তু তার কৌতূহল তাকে টেনে নিয়ে গেল। ঠিক আছে, দেখাও কে সে সৌভাগ্যবান। আলিফ তাচ্ছিল্যের স্বরে বলল, কিন্তু তার চোখে তখন এক প্রকার ভয়। লামিয়া আলিফকে সঙ্গে নিয়ে গ্রামের পশ্চিম প্রান্তের মাঠের দিকে হাঁটতে শুরু করলো। আলিফ তখন অবিশ্বাস আর রাগ নিয়ে তার পিছু পিছু আসছিল। তার মনে তখন শুধু একটাই প্রশ্ন, কে সেই ছেলে? তার চেয়ে যোগ্য আর কে আছে এই গ্রামে? মাঠের এক প্রান্তে ফাহিম তার গরুর পাল নিয়ে বসেছিল। তার পরনে ছেঁড়া লুঙ্গি আর গামছা। সে আপন মনে বাঁশের বাঁশি বাজাচ্ছিল আর তার চারপাশে গরুগুলো ঘাস খাচ্ছিল। প্রকৃতির মাঝে সে সম্পূর্ণ নির্ভার। লামিয়া ফাহিমের দিকে ইশারা করলো। লামিয়া শান্ত গলায় বলল, ওই যে ওই ছেলেটি, আমি ওকে ভালোবাসি। আলিফ লামিয়ার ইশারার দিকে তাকালো। ফাহিমকে দেখে তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইলো। তার মুখে অবিশ্বাস, রাগ, ঘৃণা সব মিলে এক অদ্ভুত অভিব্যক্তি। গ্রামের একজন সাধারণ রাখাল, তার চেয়ে নিচু ঘরের ছেলে, এই ফাহিমকে লামিয়া ভালোবাসে? তার অহংকারে যেন চরম আঘাত লাগলো। তার সমস্ত শরীর জ্বলে উঠলো ঈর্ষার আগুনে। ফাহিম লামিয়া আর আলিফকে তার দিকে আসতে দেখে বাঁশি বাজানো থামালো। সে উঠে দাঁড়ালো। লামিয়া ফাহিমের কাছে গিয়ে তার হাত ধরলো। তাদের চোখে গভীর ভালোবাসা। আলিফ ক্রোধে ফাহিমের দিকে তাকালো। তার কণ্ঠস্বর কাঁপছিল। এই ছেলে, এই রাখাল, তুমি এই ছেলেকে ভালোবাসো? লামিয়া ফাহিমের হাত ধরে আলিফের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকালো। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। ফাহিম আলিফের চোখে চোখ রাখলো। তার চোখে ভয় ছিল না, ছিল এক ধরনের দৃঢ়তা। সে জানতো আলিফ একজন বিপজ্জনক মানুষ, কিন্তু লামিয়ার হাত ধরে সে কোনো কিছুর পরোয়া করছিল না। আলিফ ফাহিমের দিকে ঘৃণায় তাকিয়ে বলল, বেশ ভালোই দান খেলেছিস তুই।
এত সাহস তোর চেয়ারম্যানের মেয়ের দিকে চোখ তুলে তাকাস? অবশ্যই, তবে সেটা চেয়ারম্যানের মেয়ের অনুমতিতে। আপনার মতন কুকুরের মতো পেছন পেছন ঘুরিনি। ফাহিমের কথায় আলিফের মান সম্মান একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ফাহিম লামিয়ার হাতটা আরো শক্ত করে ধরলো। আলিফ এবার লামিয়ার দিকে ফিরল। লামিয়া, তুমি কি বুঝতে পারছো না তুমি কি করছো? এই রাখাল তোমাকে কি দিতে পারবে? আমি তোমাকে সব দিতে পারি, তোমার বাবা মায়ের সম্মান, তোমার জীবনের সব সুখ। আমার স্বপ্ন আমাকে নিয়ে নয় আলিফ স্যার, আমার স্বপ্ন ফাহিমকে নিয়ে। ওর ভালোবাসা আমার কাছে সব কিছুর চেয়ে দামি। আলিফের রাগ যেন সীমা ছাড়িয়ে গেল। তার মুখটা লাল হয়ে উঠল। সে নিজেকে সামলাতে পারছিল না। তার মনে হচ্ছিল এই সামান্য রাখাল কিভাবে তার চেয়ে এগিয়ে থাকতে পারে। এই অপমান তার কাছে অসহ্য। আমি এটা মেনে নেব না লামিয়া। আলিফ কঠিন কণ্ঠে বলল, তার চোখে এক ধরনের প্রতিশোধের স্পৃহা। আমি কোনোভাবেই এটা মেনে নেব না। এই রাখাল তোমার যোগ্য নয়। আমি দেখাবো আমি কে। লামিয়া শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আপনার যা করার করতে পারেন। আমার ভালোবাসা সত্য, কোনো কিছু দিয়ে একে ভাঙতে পারবেন না। চলো ফাহিম। বলেই লামিয়া হাত ধরে চলে গেল। আলিফ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে ক্রোধে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে দ্রুত পায়ে চলে গেল। তার মনে তখন শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। ফাহিম আর লামিয়াকে সে কিছুতেই সুখী হতে দেবে না। তার চেয়ে নিচু ঘরের ছেলে কোনোভাবেই তার থেকে এগিয়ে থাকতে পারবে না, এই চিন্তা তার মনে গেঁথে গেল। পরদিন সকালে আলিফ সোজা চেয়ারম্যান হাসান সাহেবের বাড়িতে গেল। বৈঠকখানায় হাসান সাহেব তার রুটিন অনুযায়ী কিছু গ্রাম্য বিবাদ মেটাচ্ছিলেন। ইকবালও তার পাশে বসেছিল। আলিফকে দেখে হাসান সাহেবের মুখটা গম্ভীর হয়ে গেল, কারণ গতবারের প্রস্তাব প্রত্যাখ্যানের পর তিনি আলিফকে আর দেখতে চাননি। আলিফ বিনয়ের ভান করে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। হাসান সাহেব মুখ তুলে তাকালেন। বিরক্ত কণ্ঠে তিনি বললেন, কি ব্যাপার আলিফ, তুমি এখানে আবার কি চাও? আমি তো যা বলার বলেই দিয়েছি। চেয়ারম্যান সাহেব, আমি আপনার কাছে একটা অত্যন্ত জরুরি কথা বলতে এসেছি। আপনার পরিবারের সম্মান নিয়ে কথা। আলিফ গভীর গলায় বলল, তার চোখে এক ধরনের চতুরতা। ইকবাল ভুরু কুঁচকালো। কি বলতে চাও, সরাসরি বলো। আলিফ চারিদিকে একবার তাকিয়ে দেখে নিল, তারপর নিচের স্বরে বলল, আমি জানি আমার কথা শুনে আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আপনার মেয়ে লামিয়াকে নিয়ে কথা বলতেই এসেছি আমি। হাসান সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার চোখ দুটো সরু হয়ে এলো। আমার মেয়েকে নিয়ে কি বলতে চাও? তার কণ্ঠে স্পষ্ট রাগ। আলিফ দ্রুত বলল, চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ে লামিয়া আপনার বাড়ির ওই রাখালের সাথে প্রেম করে বেড়াচ্ছে। কথাটা শেষ হওয়ার সাথে সাথে বৈঠকখানায় যেন বোমা ফাটলো। হাসান সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। তার মুখটা রাগে লাল হয়ে উঠল। ইকবাল নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। হাসান সাহেব বজ্রকণ্ঠে ধমকে উঠলেন, কি বলছিস তুই? আমার মেয়ে, আমার লামিয়া, তুই মিথ্যা কথা বলছিস? তোর এত বড় সাহস, আমার মেয়ের নামে অপবাদ দিচ্ছিস? ইকবালও চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে তেড়ে এসে বলল, আলিফ, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার বোনের নামে এমন কথা বলতে তোর বুক কাঁপলো না? আলিফ ভয়ে কিছুটা কুঁকড়ে গেল, কিন্তু তার চোখে তখনও জেদ। আমি মিথ্যা বলছি না চেয়ারম্যান সাহেব, আমি নিজ চোখে দেখেছি লামিয়া ওই রাখাল ফাহিমের সাথে লুকিয়ে দেখা করে। তারা একে অপরের সঙ্গে কথা বলে, হাসাহাসি করে এবং প্রেম প্রীতিও করে। হাসান সাহেব রাগে কাঁপছিলেন। মিথ্যা, সব মিথ্যা। আমার মেয়ে এমন কাজ করতেই পারে না। তুই শুধু আমার উপর প্রতিশোধ নিতে এসেছিস, তাই না? আলিফ দৃঢ় কণ্ঠে বলল, আমি তো প্রতিশোধ নিতে আসিনি চেয়ারম্যান সাহেব, আমি আপনার পরিবারের সম্মান বাঁচাতে এসেছি। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমি প্রমাণ করে দিতে পারি। আমি আপনাকে দেখাবো তারা কোথায় দেখা করে, কিভাবে দেখা করে। হাসান সাহেব এবং ইকবাল একে অপরের দিকে তাকালো। তাদের মনে তখনও অবিশ্বাস, কিন্তু আলিফের কথা এক ধরনের দৃঢ়তা তাদের মধ্যে সন্দেহ জাগিয়ে তুলল। রাগী কণ্ঠে ইকবাল জিজ্ঞেস করলো, কিভাবে প্রমাণ করবে? বিকেল বেলায় স্কুল ছুটি হওয়ার পর তারা প্রতিদিন নদীর ধারে বা মাঠের এক কোনায় দেখা করে। আপনি যদি আমার সাথে যান তাহলে নিজের চোখেই দেখতে পারবেন। হাসান সাহেব কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। তার মুখটা পাথরের মতো কঠিন হয়ে গেছে। তার মেয়ের নামে এমন অপবাদ তার কাছে অসহ্য। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু যদি এটা সত্যি হয় তার মান সম্মান সব শেষ হয়ে যাবে। হাসান সাহেব কঠিন গলায় বলল, ঠিক আছে, যদি তোর কথা মিথ্যা হয় তাহলে এর ফল কি হবে তা তুই জানিস?
যদি মিথ্যা হয় আমি যে কোনো শাস্তি মেনে নিতে রাজি, কিন্তু আমি সত্যিই বলছি। ইকবাল তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমরা কি সত্যি যাব? হাসান সাহেব দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, অবশ্যই যাব। আমি নিজের চোখে দেখব। যদি আলিফের কথা সত্যি হয় তাহলে ওই রাখালের কি হবে তা আমি জানি। বিকেলবেলা স্কুল ছুটির পর লামিয়া প্রতিদিনের মতো আজকেও ফাহিমের সঙ্গে দেখা করার জন্য মেঠো পথ ধরে হেঁটে আসছিল। তার মনে কোনো ভয় ছিল না, শুধু ফাহিমের সাথে দেখা করার আনন্দ। সে জানতো ফাহিম তার জন্য অপেক্ষা করছে। এদিকে আলিফ, হাসান সাহেব এবং ইকবাল আর তার দুজন বন্ধু ফারুক এবং শামীম লুকানো অবস্থা মাঠের একপাশে দাঁড়িয়েছিল। আলিফ তাদের ফাহিম আর লামিয়ার দেখা করার জায়গাটা দেখিয়ে দিল। হাসান সাহেবের মুখটা তখনও গম্ভীর, তার চোখে এক ধরনের আগুন। ইকবালও অধৈর্য হয়ে অপেক্ষা করছিল। হঠাৎ ফারুক ইকবালকে বলল, ইকবাল, আমরা কোনো ভুল করছি না তো এই হতচ্ছাড়াটার কথা শুনে? শামীম বলল, আমার তো মনে হচ্ছে এই আরিফের কোনো ধান্দা আছে এখানে। ভাই ইকবাল, তুই একবার ভেবে দেখ, বাইরের একটা লোকের কথায় তুই নিজের বোনের উপর সন্দেহ করছিস। এবার ইকবাল বলল, সন্দেহ কি? আর আমি কি করেছি? বাবাই তো বলল উনি সব নিজের চোখে দেখতে চান। তুইও ওকে আটকাতে পারতি। উনি কারোর কথা শুনেন না। যদি এই কথাটা মিথ্যা হয় আমি নিজ হাতে আলিফের জিভ টেনে ছিঁড়ব। এদিকে বেচারা আলিফের ঘাম বেরিয়ে যাচ্ছিল। যদি আজ লামিয়া না আসে, যদি তারা আজ অন্য কোথাও দেখা করে বা দেখা নাই করে, তখন তাকে আর কেউ বাঁচাতে পারবে না। কিছুক্ষণ পর লামিয়াকে আসতে দেখা গেল। তার মুখে এক মিষ্টি হাসি। সে দ্রুত পায়ে ফাহিমের দিকে এগিয়ে যাচ্ছিল, আর ফাহিমও তার জন্য অপেক্ষা করছিল, তার চোখে আনন্দের ঝলক। লামিয়া ফাহিমের কাছে পৌঁছাতেই ফাহিম তার হাত ধরল। তারা দুজনেই হাসছিল, একে অপরের চোখে ভালোবাসার গভীরতা স্পষ্ট। তারা দুজনে তখন নিজেদের জগতে মগ্ন। সেই মুহূর্তে হাসান সাহেব আর ইকবাল তাদের আড়াল থেকে বেরিয়ে এলো। তাদের পেছনে আলিফও দাঁড়িয়েছিল। হাসান সাহেবকে দেখে লামিয়া আর ফাহিম চমকে উঠল। তাদের মুখের হাসি মিলিয়ে গেল, তাদের চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে উঠল। লামিয়া দ্রুত ফাহিমের হাত ছেড়ে দিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লামিয়া! হাসান সাহেবের কণ্ঠস্বর বজ্রের মতো গর্জে উঠল, তার চোখ রাগে জ্বলছে। এটা কি হচ্ছে? তুই এই রাখালের সঙ্গে কি করছিস? লামিয়া ভয়ে কুঁকড়ে গেল। সে তার বাবাকে এভাবে দেখবে কল্পনাও করেনি। ফাহিমও হতবাক হয়ে দাঁড়িয়েছিল। ইকবাল মুহূর্তের মধ্যে ফাহিমের দিকে ঝাঁপিয়ে পড়ল, সঙ্গে শামীম আর ফারুকও। তার চোখে ক্রোধ আর ঘৃণা। রাগে চিল্লিয়ে উঠে ইকবাল বলল, তোর এত বড় সাহস আমার বোনের দিকে চোখ তুলে তাকাস? আজ তোর এই চোখ আমি উপড়ে ফেলবো। ইকবাল ফাহিমকে এলো পাতাড়ি মারতে শুরু করলো। ফাহিম প্রতিরোধের চেষ্টা করলো না, সে শুধু মার খাচ্ছিল। ইকবাল সহ ফারুক আর শামীমের প্রতিটি আঘাত যেন তার ভালোবাসার প্রতি আঘাত ছিল। লামিয়া চিৎকার করে উঠল, ভাইয়া প্লিজ মেরো না ওকে। লামিয়া ছুটে এসে ইকবালকে থামানোর চেষ্টা করলো। তার চোখে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। লামিয়া ওর বাবাকে কাকুতি মিনতি করতে লাগলো, বাবা ভাইয়াকে আটকাও না, ও মেরে ফেলবে ফাহিমকে। বাবা, বাবা, তোমরা আমাকে যা খুশি করো, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। হাসান সাহেব কোনো কথা বললেন না, তিনি শুধু রাগে কাঁপছিলেন। তার চোখ দুটো ফাহিমের দিকে স্থির ছিল, যেন তাকে জীবন্ত গিলে খাবে। ইকবাল ফাহিমকে মাটিতে ফেলে তার উপর একের পর এক আঘাত হানতে থাকলো। ফারুক আর শামীম ততক্ষণে পিছিয়ে এসেছে। ফাহিমের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছিল। লামিয়া ইকবালের হাত ধরে টানছিল, কিন্তু ইকবাল তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। লামিয়া হাসান সাহেবের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বাবা প্লিজ ওকে মেরো না, ওকে কিছু করো না, আমি ওকে ভালোবাসি, প্লিজ। হাসান সাহেব লামিয়ার দিকে তাকালেন। তার চোখে কোনো মমতা ছিল না, শুধু ক্রোধ। তুই এই রাখালকে ভালোবাসিস? আমার মেয়ের এত অধপতন! আলিফ দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল, তার মুখে এক ধরনের বিকৃত হাসি। তার প্রতিশোধ সফল হয়েছে। ইকবাল ফাহিমকে মারতেই থাকলো। লামিয়া প্রাণপণে চেষ্টা করছিল ফাহিমকে বাঁচানোর, কিন্তু পারছিল না। তার ভালোবাসা, তার স্বপ্ন সব যেন তার চোখের সামনে ভেঙে যাচ্ছিল। ফাহিমের চোখে তখনও লামিয়ার প্রতি ভালোবাসা, কিন্তু তার শরীর নিস্তেজ হয়ে আসছিল। এই আঘাত শুধু ফাহিমের শরীরে নয়, লামিয়ার হৃদয়ে লাগছিল। তাদের ভালোবাসার প্রথম প্রকাশ্য মূল্য ছিল এই আঘাত, এই যন্ত্রণা। বৈঠকখানার এক কোণে ফাহিমকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। তার মুখ থেকে রক্ত ঝরছে, সারা শরীরে মারের কালশিটে। ব্যথায় সে কুঁকড়ে যাচ্ছিল, কিন্তু তার চোখ দুটো তখন এক দৃঢ়তা, এক চাপা জেদ। ইকবালের ক্রোধের শিকার হয়ে সে যেন ভালোবাসার এক কঠিন পরীক্ষার মুখোমুখি। ঘরের ভেতর লামিয়া ছটফট করছিল। তার চোখের সামনে ফাহিমের উপর হওয়া নির্মম অত্যাচারের দৃশ্য বারবার ভেসে উঠছিল। সে কিছুতেই মানতে পারছিল না তার ভালোবাসার মানুষটি এভাবে কষ্ট পাচ্ছে।
পরিবারের চোখে সে এখন চরম অপরাধী, কিন্তু ফাহিমকে ছাড়া সে বাঁচবে কি করে? অন্ধকারের সুযোগ নিয়ে লামিয়া চুপি চুপি নিজের ঘর থেকে বেরিয়ে এলো। তার মনে একটাই চিন্তা, ফাহিমকে যে কোনো মূল্যে বাঁচানো। সে সিঁড়ি বেয়ে নিচে নামলো, সাবধানে বৈঠকখানার দিকে এগুলো। ভেতর থেকে অস্পষ্ট কান্নার শব্দ ভেসে আসছিল। বৈঠকখানার দরজাটা আলতো করে খুলতে লামিয়া দেখলো ফাহিম মাটিতে লুটিয়ে আছে, খুঁটির সাথে বাঁধা। তার পাশে ইকবালের দুই বন্ধু শামীম আর রাব্বি প্রহরায় ছিল, কিন্তু তারা তখন তন্দ্রাচ্ছন্ন। লামিয়া দ্রুত ফাহিমের কাছে গিয়ে বসলো, তার চোখে জল। কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে ফাহিমকে ডাকলো, ফাহিম। ফাহিম মাথা তুলে তাকালো, তার চোখে বিস্ময়। তুমি এখানে কি করছো? লামিয়া কান্নাজড়িত কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন মারের প্রতিবাদ করনি তুমি? ফাহিম ধীরে ধীরে মাথা নাড়ল, তার মুখে এক বিষণ্ণ হাসি। বলল, আমি যদি তোমার ভাইয়ার গায়ে হাত তুলতাম তাহলে তোমার আরো অপমান হতো লামিয়া। লোকে বলতো চেয়ারম্যানের মেয়ে একজন গুন্ডাকে ভালোবেসেছে। আমি তোমার সম্মান হারাতে দিতাম না। লামিয়ার চোখে জল আরো বাড়ল। ফাহিমের এই আত্মত্যাগ তাকে আরো বেশি করে কষ্ট দিচ্ছিল। চলো ফাহিম, আমরা এখান থেকে পালিয়ে যাই। ফাহিম চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কোথায় পালাবো লামিয়া? আর কতদিন পালাবো? আমরা কি সত্যি কি সুখী হতে পারবো? পারবো, আমরা নিশ্চয়ই পারবো। তুমি আর আমি এখান থেকে অনেক দূরে পালিয়ে যাব। তারপর তারপর কি হবে লামিয়া? তোমার বাবা আর ভাইয়া আমার পরিবারকে হয়তো জ্যান্ত পুড়িয়ে মারবে। আমরা হয়তো পালিয়ে তাদের থেকে বেঁচে যাব, কিন্তু এর মূল্য দিতে হবে আমার নিরপরাধ মা বাবা আর ছোট বোনকে, যা আমি কখনোই করতে পারবো না। আমি তোমাকে এখানে এভাবে ফেলে রাখতে পারবো না ফাহিম। তুমি এখান থেকে যাও লামিয়া, যাও। ওরা দেখলে আমাকে আবার মারবে। কথাটা বলার সময় ফাহিমের গলা কাঁপছিল। লামিয়া শক্ত করে ফাহিমের হাত ধরে বলল, না, আমি কোথাও যাব না, তোমাকে এখানে রেখে। তুমি চলো আমার সাথে। ঠিক তখনই পেছনের দরজার শব্দ হলো। লামিয়া চমকে উঠল। ইকবাল। সে টর্চ জেলে বৈঠকখানার দিকে এগিয়ে আসছিল। লামিয়া দ্রুত ফাহিমের বাঁধন ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু পারল না। ইকবাল বৈঠকখানার দরজায় এসে দাঁড়ালো। টর্চের আলো সরাসরি লামিয়ার ফাহিমের উপর পড়ল। ইকবালের চোখে অবিশ্বাস আর ক্রোধ। লামিয়া, তুই আবার এই কুত্তার বাচ্চাটার কাছে এসেছিস? ইকবালের কণ্ঠস্বর বজ্রের মতো গর্জে উঠল। লামিয়া ভয়ে কুঁকড়ে গেল। ফাহিম মাথা নিচু করলো। ইকবাল দ্রুত তাদের দিকে এগিয়ে এলো, তার মুখে তখন এক পৈশাচিক হাসি। তাদের কাছে এসে ইকবাল লামিয়ার হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলল, চল এখান থেকে। লামিয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ভাইয়া প্লিজ, ওকে কিছু করো না, আমি ওকে ভালোবাসি। ওর কিছু হলে আমি মরে যাব ভাইয়া। তাই এত প্রেম? তোর আমি খবর করছি, তার আগে এই হারামজাদাটাকে একটা ব্যবস্থা করি। ইকবাল লামিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর ফাহিমের দিকে ফিরল, তার চোখে ক্রোধের আগুন। তোর এত সাহস আমার বোনের জীবনটা নষ্ট করবি? ইকবাল আবারও ফাহিমকে নির্মমভাবে মারধর করতে শুরু করলো। লামিয়া চিৎকার করে উঠল, ভাইয়া প্লিজ মেরো না ওকে, ওকে মেরো না, ও মরে যাবে ভাইয়া। লামিয়া প্রাণপণে চেষ্টা করলো ফাহিমকে বাঁচানোর, কিন্তু ইকবাল তাকে কোনো সুযোগ দিল না। ফাহিমের শরীর নিস্তেজ হয়ে আসছিল, তার চোখ দুটো লামিয়ার দিকে স্থির ছিল, যেন সে লামিয়ার দিকে শেষবারের মতো তাকাচ্ছিল। ইকবাল ফাহিমকে মেরে রক্তাক্ত করে দিল, তারপর লামিয়াকে জোর করে টেনে তার ঘরে নিয়ে গেল এবং দরজা বাইরে থেকে তালা মেরে দিল। লামিয়া তার ঘরে বন্দি হয়ে গেল, তার চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। এদিকে রাত অনেক হয়ে যাচ্ছে, কিন্তু ফাহিম বাড়িতে ফিরছে না দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে ফাহিমের পরিবার। তখনই সেখানে আকাশ ছুটে আসে। সে হাঁফাতে হাঁফাতে বলে, চাচা, সর্বনাশ হয়ে গেছে। ফাহিমের বাবা কিছু একটা ভয় পেয়ে গিয়ে বললেন, কি হয়েছে আকাশ, এভাবে হাঁপাচ্ছিস কেন? চাচা, ফাহিমকে তো চেয়ারম্যানের ছেলে আর কয়েকজন লোক মিলে মেরে রক্তাক্ত করে ওদের বাড়িতে নিয়ে গেছে। খবরটা শুনে ফাহিমের বাবা মা এবং বোনের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ওরা অস্থির হয়ে পড়ল। ফাহিমের বাবা বললেন, সে কি রে, কেন, কি করেছে আমার ছেলে? ফাহিম নাকি চেয়ারম্যানের মেয়ের সঙ্গে প্রেম করছিল, আর এটাই জানতে পেরে ওরা ওকে মেরেছে। ফাহিমের মা ঘর থেকে বেরিয়ে এসে বললেন, এখন কোথায় আমার ছেলে? ও চেয়ারম্যানের বাড়িতে আছে চাচি। ফাহিমের মা অস্থির হয়ে কাঁদতে কাঁদতে ফাহিমের বাবাকে বললেন,